জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব দেখো রায় মার্টিন বই থেকে অর্থাৎ মডেল পেপার 8 নিয়ে। তোমরা যারা ক্লাস 12 এর পরীক্ষার্থী অর্থাৎ সেমিস্টার 4 এর জন্য যারা 2026 এর পরীক্ষার্থী ক্লাস 12 এর, তাদের জন্য আমরা এই মডেল পেপারটা আলোচনা করব এবং অলরেডি এই ভিডিওর পিডিএফ লিংক অর্থাৎ এই ভিডিও সম্পূর্ণ হ্যান্ড রিটেন সলিউশন তোমাদের কমিউনিটি পোস্টে অলরেডি আগেই পোস্ট করা হয়েছিল। প্রচুর জন তোমরা কিনেছো, এটা দেখে ভালো লেগেছে যে হ্যাঁ তোমাদের এই পিডিএফ গুলো একটু হলেও সাহায্য করছে। এবং এরপরেও আমাদের এই ভিডিওটা পাবলিশ করার পর এই যে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এই ভিডিওর লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে পিডিএফটা কিনে নিতে পারো মাত্র 9 টাকার জন্য, ঠিক আছে। এবং সেখানে তোমাদের পরীক্ষার টাইমে যাতে হেল্প হয়, অর্থাৎ পরীক্ষার টাইমে যাতে কোথাও ছোটাছুটি করতে না হয়, সেই সময় যাতে হাতের করে তোমাদের পিডিএফটা কাজে লাগে, তার জন্য আমাদের এই পিডিএফ গুলো বানানো এবং প্রত্যেকটা ভিডিওতেই পিডিএফ আসতে থাকবে, ঠিক আছে। কিভাবে পিডিএফটা ডাউনলোড করবে তার জন্য আমরা এই ভিডিও লাস্টে একটা ছোট ভিডিও ক্লিপ এর সাথে যোগ করে দেবো, তোমরা সেটা দেখো যারা নতুন আছো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো তাহলে আমরা শুরু করি আমাদের মূল ভিডিওতে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, সেকশন এ একের কোশ্চেনটা হাইগেন্সের ত্রুটি, অর্থাৎ একের এ হাইগেন্সের ত্রুটি, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো আগেই বলছি যে ভাষার রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, বেশি থিওরি নেই, খুব কঠিন নয়, সেগুলো সবই পিডিএফ এ খুব টু দা পয়েন্ট অ্যান্সার করা আছে, তোমরা সেখানে দেখো। আমরা এটা একটু মুখে বলে দিচ্ছি। হাইগেন্সের প্রথম ত্রুটিটা হচ্ছে যে পশ্চাৎ তরঙ্গমুখ, অর্থাৎ 1 নম্বর হচ্ছে পশ্চাৎ তরঙ্গমুখের অস্তিত্ব সম্পর্কে তিনি ব্যাখ্যা করতে পারেননি, ঠিক আছে। পশ্চাৎ তরঙ্গমুখ অর্থাৎ তিনি বলেছিলেন যে ধরো এটা একটা লাইট সোর্স, ঠিক আছে। এই লাইট সোর্স থেকে কন্টিনিউ লাইট বেরোচ্ছে, মানে সেখান থেকে তরঙ্গ বেরোচ্ছে। এই যে তরঙ্গ মুখগুলো তৈরি হচ্ছে, এই তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। এবং এইগুলোর উপর যদি স্পর্শক টানা হয়, অর্থাৎ আমরা যদি এর উপর স্পর্শক টানি, সামনের দিকে আবার একটা ওয়েভ ফ্রন্ট পাবো, মানে তরঙ্গমুখ পাবো, অর্থাৎ সামনের দিকে আবার একটা তরঙ্গমুখ পাবো। কিন্তু এই তরঙ্গমুখটার পিছনে এই যে আরেকটা তরঙ্গমুখ বা এইখানেও যদি স্পর্শক টানি, অর্থাৎ এই পয়েন্টগুলোকে যদি আমরা স্পর্শক টানি, ঠিক আছে, তাহলে সেখানেও তো একটা করে তরঙ্গমুখ পাবো। মানে ব্যাকওয়েভ বা ব্যাকওয়ার্ড যে ওয়েভ ফ্রন্ট, সেটা সম্পর্কে তিনি ধারণা দিতে পারেননি, সেটা একটা ত্রুটি। নাম্বার 2 আরেকটা বলে দিই, এখানে একটাই জানতে চেয়েছে, যদিও 2 নম্বর হচ্ছে বেশ কিছু ঘটনা, যেমন ধরো নাম্বার 2 ফটো ইলেকট্রিক এফেক্ট, তোমরা অলরেডি এটা পড়ে ফেলেছো, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া। তারপর হচ্ছে ক্রম্পটন এফেক্ট, এরকম বেশ কিছু, রামন এফেক্ট, এরকম বেশ কিছু ঘটনা যেগুলো যেগুলো আলোর কণা তত্ত্ব ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমাদের এই তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না, সেই সম্পর্কে হাইগেন্স কোনো ধারণা দিতে পারেননি, ঠিক আছে, মনে থাকবে। আমরা জাস্ট হালকা করে বললাম, মানে মুখে বেশি বলেছি, লিখেছি অল্প, কারণ এই লেখাগুলো খুব সুন্দর করে পিডিএফ এ লেখা আছে, ঠিক আছে। তোমরা ওটা একটু কালেক্ট করে নিও। নেক্সট পরের কোশ্চেন এসো। একের বি 1.5 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে সমাবর্তন কোণের মান কত? একের বি অর্থাৎ একের বি, জাস্ট আমরা জানি যে সমাবর্তন কোণ আইপি হলে ট্যান আইপি সমান কত হয়, এখানে প্রমাণটা আমরা যাচ্ছি না, ট্যান আইপি সমান মিউ, এটাই তো, অর্থাৎ মিউ সমান ট্যান আইপি, তাহলে আইপি সমান কত হবে, ট্যান ইনভার্স মিউ। এখানে ট্যান ইনভার্স, দেখো ট্যান ইনভার্স 1.5, এটার মান বার করে ক্যালকুলেটরে যা দেখাবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। ট্যান ইনভার্স 1.5 এর মান দেখো উত্তর দিয়েছে 56.3 ডিগ্রি, প্রায় এরকমই একটা মান আসবে, অর্থাৎ 56.3 ডিগ্রির মতোই প্রায়, ওকে। তো ব্রুস্টার ল, যেটা ব্রুস্টারের সূত্র, তোমরা অলরেডি এটা খুব ভালো করে থিওরিটা পড়েছো, এখানে প্রত্যেকটা মডেল পেপারেই প্রায় এটা ধরেছে এবং আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি ব্রুস্টার্স ল, ওকে। নেক্সট পরের কোশ্চেন এসো। একের অথবা গাণিতিকভাবে দেখা হয় যে উত্তল দর্পণ সর্বদা সৎ বস্তুর অসৎ ও খর্ব আকৃতি প্রতিবিম্ব গঠন করে, অর্থাৎ এটা একটু গাণিতিকভাবে দেখাতে বলেছে। তো দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, আমরা একটু ছবিটা আঁকছি। ধরে নাও এটা একটা উত্তল দর্পণ, ঠিক আছে। এই উত্তল দর্পণটা, এর যে এটা ধর হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে মেরু। তো এর এই দিকে কোথাও একটা বক্রতা কেন্দ্র থাকবে, মানে কি এইটা পুরো যে গোলকটা, সেটার সেন্টারটা এইখানে থাকবে, ঠিক আছে। তার মিডল পয়েন্টে ধরো এফ রইলো। এখন এক্ষেত্রে বস্তু আমি যেখানেই রাখি না কেন, খেয়াল করো বস্তু দূরত্ব এই ইউটা অবশ্যই নেগেটিভ হবে, ঠিক আছে, ইউ অবশ্যই নেগেটিভ, এটা মনে রাখবে। আর ভি সর্বদা এই দিকে গঠন করবে, কি করে গঠন করবে, ধরো আমি দুটো রশ্মি টানছি, যেটা সমান্তরালে যাবে সেটাকে ফোকাসের মধ্যে দিয়ে ডট ডট করে পাস করাবো, ঠিক আছে। মনে হচ্ছে যেন ফোকাস থেকে আসছে, মনে রাখবে যে আয়নার পিছনে কিন্তু রশ্মি যেতে পারে না, সেখানে এই যে পিছন দিকে পারদের বা রূপের যে প্রলেপটা দেওয়া আছে সেটা কিন্তু বাধা দেবে। তাহলে কি হলো, এইখান থেকে গিয়ে এই সোজা বেরিয়ে গেল, সে কিন্তু আর এইদিকে পাস করতে পারেনি, কিন্তু আমরা মনেও হচ্ছে তাই এখানে ডট ডট করে যে এই এফ বিন্দু থেকে বেরিয়ে আসছে। নাম্বার 2, যেটা এখান থেকে একটা স্কেল বসাবে, এখান থেকে সি পর্যন্ত সোজা করে টানবে, দেখো এই যে রশ্মিটা সোজা সি বরাবর যাবে সেটাকে সি বরাবরই টানবে, ঠিক আছে, এইখান থেকে টেনে এইখান থেকে ডট ডট, বোঝা গেছে। তার মানে অ্যাকচুয়ালি এই সি বরাবর গিয়ে সি বরাবর ফিরে আসছে, কারণ এটা তো অবিলম্ব হয়, এই যে সি থেকে যেটা টানা হচ্ছে এটা কিন্তু ব্যাসার্ধ, আর বলেছি পিছন দিকে রশ্মি যেতে পারে না, তা আমরা সেখানে কি করবো, মনে হচ্ছে যেন এই সি থেকেই আসছে, অর্থাৎ রশ্মিটা অ্যাকচুয়ালি এইদিকে গিয়ে এখান থেকে ব্যাক করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো এইদিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে তো এইদিকে কোথাও রশ্মিটা মিট করবে না, মিট করতে পারে কোন দিকে,
পিছন দিকে যদি আমরা মনে করি যে এইদিকে আসছে, অর্থাৎ একটা সি থেকে আসছে, একটা এফ থেকে আসছে, ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা মিট করলো এইখানটা, অর্থাৎ এটা ধরো এ বি বস্তুটা, ওকে, তাহলে তার প্রতিবিম্ব এ বি এই জায়গায় তৈরি করলো। খেয়াল করো, অলওয়েজ, অল টাইম এই ভিটা কিন্তু পজিটিভ, বোঝা যাচ্ছে? মানে এখান থেকে এই মেরু থেকে যে প্রতিবিম্ব দূরত্ব সেটা সবসময় পজিটিভ, কারণ দর্পণের ডান দিকে গঠন করছে। আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের নিয়ম অনুযায়ী মূল বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের ডান দিকে এটা তো পজিটিভ ধরি, সুতরাং এই মেরু থেকে ডান দিকে সব পজিটিভ ধরবো, আর ইউটা হচ্ছে নেগেটিভ। এখন আমাদের যে দর্পণ ফর্মুলা সেটা একটু ইউজ করো। দর্পণের সূত্র, দর্পণ সূত্র, এটা থেকে দেখো লিখতে পারি 1/v প্লাস 1/u সমান 1/f। এখন আমি বলেছি যে ইউটা নেগেটিভ, এই যে অলরেডি লেখা আছে, ঠিক আছে, ইউটা নেগেটিভ, তাহলে ইউ এর জায়গায় মাইনাস ইউ বসাও, অর্থাৎ 1/v প্লাস মাইনাস 1/u সমান 1/f। দেখো এফটা পজিটিভ, এফটা হচ্ছে পজিটিভ, কেন? দেখো এর ফোকাস দেখো, মানে এইটা ও থেকে এফ বিন্দু হচ্ছে এফ, ঠিক আছে, ও এফ সমান হচ্ছে প্লাস এফ, কারণ ডান দিকে পজিটিভ, মানে ডান দিকে ফোকাসটা পড়ছে, তাহলে এফটা পজিটিভ নেবো। তাহলে এখান থেকে 1/v সমান 1/u প্লাস 1/f, তার মানে দেখো এটা যোগ করো, ইউ প্লাস এফ বাই ইউ এফ, অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, ভি সমান ইউ এফ বাই ইউ প্লাস এফ। তাহলে ভি বাই ইউ, এটা তো এম হয়, মানে বিবর্ধন, ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এফ বাই ইউ প্লাস এফ। খেয়াল করো, প্রথমত এটা পজিটিভ, পজিটিভ মানে কি হচ্ছে, দর্পণের পিছন দিকে, আর দর্পণের পিছন দিকে সবসময় মনে রাখবে অসৎ বিম্ব গঠন করে, মানে ডট ডট করে টানতে হবে, যাহাই ডট ডট তাহাই কাল্পনিক, আমি আগেই বলেছি, তাহাই অসৎ বিম্ব। তাহলে এটা হচ্ছে পজিটিভ মানে হচ্ছে অসৎ বিম্ব, ঠিক আছে, দর্পণের পিছন দিকে যাওয়া মানে অসৎ বিম্ব। আমরা সমতল দর্পণে আমাদের যে ছবি দেখি দর্পণের পিছনে গঠিত হয়, তাহলে সেটা অসৎ বিম্ব। আবার দেখো নিচেটা এফ, অর্থাৎ ইউ প্লাস এফ সব সময়, অর্থাৎ ইউ প্লাস এফ সর্বদা এফ এর থেকে বড়। তাহলে এটাকে যদি আমরা মানে এখানে এইভাবে ভাগ করি, এফ লেস দ্যান ইউ প্লাস এফ, অর্থাৎ এখান থেকে লিখতে পারি এফ বাই ইউ প্লাস এফ, মানে এটাকে ভাগ করে দাও, লেস দ্যান অলওয়েজ 1 এর থেকে ছোট হবে, মনে থাকবে, মানে মনে করো এফ এর মান 5, তাহলে 5 আর ইউ এর মান ধরো 5, 5 5 10 যোগ করলে তো হয়, তাই তো, মানে জাস্ট আমি একটু ধরতে বলছি। তাহলে যাই করি না কেন নিচের মানটা অল টাইম বড়, উপরে একটা মান আছে নিচে দুটো মান আছে, অতএব এম লেস দ্যান 1, তার মানে কি এম লেস দ্যান 1 মানে খর্বাকৃতি, তাহলে খর্বাকৃতি, অর্থাৎ খর্বাকৃতি মানে ছোট, ছোট আর অসৎ বিম্ব সবসময় গঠন করবে, এটাই প্রমাণিত, ঠিক আছে। এই যুক্তিগুলো লিখবে যে এফ বাই ইউ প্লাস এফ এটা সবসময় একের থেকে ছোট, কারণ ইউ প্লাস এফটা অবশ্যই এফ এর থেকে বড় হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার মানে খর্বাকৃতি, আর যেহেতু পজিটিভ মান, এই পুরো মানটা এফটা পজিটিভ, ইউ টোটালটা আমরা কিন্তু পজিটিভ, ঠিক আছে, তাহলে সেটা অবশ্যই অসৎ বিম্ব গঠন করবে দর্পণের ডান দিকে, ওকে। আর এম পজিটিভ আসা মানে সমশীর্ষ, এটাকে আরেকটা কথা লিখতে পারো সমশীর্ষ, ঠিক আছে, এই এই জিনিসটা, ওকে। নেক্সট পরের কোশ্চেন আসো। তারপর বলেছে যে 2 দাগে একজন ছাত্র খালি চোখে 50 সেমি দূরে থাকা বস্তু স্পষ্ট দেখতে পায়, মানে কি 50 সেমি দূরে যদি বস্তুটা থাকে তখন স্পষ্ট দেখতে পায়, মানে সেটা হচ্ছে তখন ধরো প্রতিবিম্ব, ঠিক আছে, সে যেটা দেখতে পায় সেটা হচ্ছে প্রতিবিম্ব। আর ছাত্রটিকে 2 মিটার দূরে অবস্থিত বোর্ডের লেখা পড়তে চাইলে, আচ্ছা এরপর বস্তুটাকে রাখছে কোথায়, 2 মিটার দূরে, তাহলে কত ক্ষমতা চশমা পড়তে হবে, ওকে। তো দেখো এটা হচ্ছে চোখের লেন্স, বস্তুটা যদি এইখানে থাকতো তাহলে সে ভালো দেখতে পেতো, কিন্তু বস্তু এখন দূরে চলে যাচ্ছে, অর্থাৎ এই সোজা যখন 2 মিটার দূরে চলে যাচ্ছে, আমি ছবিটা এখন আঁকছি একটু পরে মুছে দেবো, তো এইখান থেকে যখন হচ্ছে তখন আর সে দেখতে পাচ্ছে না, কি ঘটছে কত ঘটনাটা, ধরো এইখানে যদি 2 মিটার দূরে বস্তুটা আসে, এখানে দেখো 2 মিটার লিখছে, এটা হচ্ছে 50 সেমি, ঠিক আছে, তাহলে এইখান থেকে সোজা রশ্মিগুলো এখানে যাচ্ছে, এইখান থেকে ধরো যাচ্ছে, ঠিক আছে, দিয়ে গিয়ে আরো আগেই মিট করে দিচ্ছে, অর্থাৎ আগেই মিট করে দিচ্ছে, ফলে এই রেটিনাতে না যদি তৈরি না হয়, এটা হচ্ছে হলুদ বিন্দু, ঠিক আছে, হলুদ বিন্দু বা পিত বিন্দু, তো সেক্ষেত্রে যদি রেটিনাতে তৈরি নাই হলো তাহলে কিন্তু সে দেখতে পাবে না, তাহলে তাকে যদি দেখতে হয় মানে আরো যদি দূরে ফেলতে হয়, একে আর একটু অপসারী করতে হবে, অপসারী হওয়ার সম্ভাবনা হচ্ছে তখনই, মানে আমি ছবিটাকে আরেকবার অন্যভাবে আঁকবো, এটা মুছে দিচ্ছে, হ্যাঁ বোঝা গেছে আশা করছি। তো সেক্ষেত্রে আমি কি করবো, এই যে রশ্মিগুলোকে আরো অপসারী করে দাও, অপসারী করা মানে হচ্ছে সে ধরো এইভাবে আসছে, অর্থাৎ এই জায়গাটাতে এইখান থেকে আমি মনে হচ্ছে এই সোজা আসছে, ঠিক আছে, আর এইখান থেকে এই জায়গাটা আরো এইভাবে, তো ফলে কি হচ্ছে সে, দাঁড়াও ছবিটা একটু ভালো করে এঁকে নি, দেখো এই যে ও বিন্দু ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে, এখন কি হচ্ছে এই রশ্মিগুলোকে এইখানটা আসার পর অবতল লেন্স আরো অপসারী করে দিচ্ছে, ঠিক আছে, অবতল লেন্স অপসারী করার ফলে সে আরো ওইদিকে ছড়িয়ে যাচ্ছে, মানে এসে পড়ছিল অ্যাকচুয়ালি এই জায়গাটা, দেখো এইখানটা এসে পড়ছিল, ঠিক আছে, হালকা করে দাগটা এখনো আছে, কিন্তু এখন কি হচ্ছে আরো অপসারী হচ্ছে, মানে এইটা তখন মনে হচ্ছে এই যে রশ্মিটা তখন হচ্ছে এই পিছন দিকে বাড়ালে এই যে জায়গাটা এই জায়গা থেকে আসছে, ফলে কি হচ্ছে প্রতিবিম্বটা আরো কাছে চলে আসছে না, এখন কিন্তু যেহেতু আরো অপসারী হয়ে গেছে কিন্তু আরো দূরে গিয়ে মিট করবে, মানে এইখানে, অর্থাৎ এই যে পিত বিন্দু এইখানে গিয়েই মিট করবে, ঠিক আছে, এই জায়গাটাতে গিয়ে মিট করবে, তখন কিন্তু আমরা ছবিটা দেখতে পাবো, বোঝাতে পেরেছি। তাহলে কি দাঁড়াচ্ছে, এইখান থেকে ধরো আমি এইখানটা কি ও পয়েন্ট, মানে চোখের থেকে ডিস্টেন্সটা এইভাবে ধরা হয়, তো
ও এ, তখন ওইটা ছিল কিন্তু অ্যাকচুয়ালি এই যে 2 মিটার, সেটা হচ্ছে এখন বস্তুটা রাখা হচ্ছে, মানে হচ্ছে মাইনাস ইউ, মানে হচ্ছে -200 সেমি, ঠিক আছে। আর ও থেকে বি, যেটা এখন প্রতিবিম্ব দৃষ্টান্ত, যেটা অ্যাকচুয়ালি সে দেখতে পেত -ভি সমান -50 সেমি, ঠিক আছে। তাহলে এটা সে দেখতে পেত, তার মানে কত পাওয়ারের চশমা ব্যবহার করতে হবে বুঝতে পারা গেছে যে এটা এখানে আমরা অবতল লেন্স ব্যবহার করবো, মানে নেগেটিভ পাওয়ারের চশমা ইউজ করবো। এইখানটা ভালো করে বুঝবে যে যদি এই লেন্সটা না থাকতো, সোজা গিয়ে এইখানে হয়, এই সোজা দেখো এইখানটা আমি হালকা এখনো আঁকা আছে, এটা মুছে দিতে হবে অ্যাকচুয়ালি। তো এইখানটায় পড়তো আর এইখানটায় পড়তো, এই দুটো এসে কাছে মিট করতো, কিন্তু এইটা রাখার পর সে আরো অপসারি করছে, মানে কি রশ্মিটা ওইদিকে আর এইদিকে আরো ছড়িয়ে দিচ্ছে। দিয়ে যদি এটাকে আমরা ব্যাকে বাড়াচ্ছি, তখন হচ্ছে এই পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে আসছে, তখন অপসারি করার জন্য আরো দূরে গিয়ে মিট করছে, অপসারি যেহেতু হয়ে গেছে, ফলে এই যে ইমেজটা অ্যাকচুয়ালি এইখান থেকে আসছে, মানে বস্তুটাকে তখন এইখানটা রাখলে সে ভালো দেখতে পাবো। আর আমাদের দরকার এইখানে ইমেজটা তৈরি করা, তাই অবতল লেন্স ব্যবহার করবো। এখন 1/v - 1/u সমান 1/f ফর্মুলা থেকে, এখান থেকে সূত্র থেকে দেখো লেন্সের ফর্মুলা, লেন্সের সূত্র আমরা অলরেডি ডাটাগুলো ওই জায়গাটা লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে 1/v এর জায়গায় বসাও, 1/v হচ্ছে -50, এটা প্রতিবিম্ব কিন্তু এটা, -1/u এর জায়গায় বসাও -200 সমান হচ্ছে 1/f। তাহলে এখান থেকে বসাও -1/50 প্লাস 1/200 সমান 1/f। তাহলে এখান থেকে আচ্ছা এটাকে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4/200 প্লাস 1/200 সমান 1/f। তাহলে এখান থেকে -3/200 সমান 1/f, মানে হচ্ছে পাওয়ার, ঠিক আছে। আর আমরা জানি পিটাকে এখানে সেন্টিমিটার আছে, মিটার করতে গেলে তাহলে পি সমান -3/200, একে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে ডায়াপ্টার হয়ে যাবে, কারণ এই সেন্টিমিটার মানে হচ্ছে 1/100 মিটার, তাহলে ওইটাকে মিটারটা উপরে উঠে গেলে এটা ডায়াপ্টার, তার মানে হচ্ছে -3/2 ডায়াপ্টার, তার মানে হচ্ছে -1.5 ডায়াপ্টার। এত পাওয়ারের চশমা তাকে পড়তে হবে, বোঝাতে পেরেছি। অর্থাৎ প্রথমে বস্তুটা দূরে থাকলে তার সমস্যা, কাছে থাকলে কোনো সমস্যা না। কাছে থাকলে যদি সমস্যা না থাকে, তাহলে সেটা কি বলেছিলাম, হস্যদৃষ্টি, যেটা দেখতে ভালো পারে সেই অনুযায়ী নামটা মনে রাখবে। কাছে ভালো দেখতে পারে মানে হস্যদৃষ্টি, দূরে হলে মানে দীর্ঘ, দীর্ঘ মানে দূরে, এভাবে মনে রাখবে। তো দূরে থাকলেই সমস্যা, তার মানে এখানে অবশ্যই হস্যদৃষ্টির জন্য এখানে অবতল লেন্স ব্যবহার করবো। কিভাবে আসছে সেটা, এখান থেকে রশ্মিটা আসছিল অ্যাকচুয়ালি, এই যে রশ্মিগুলো এই সোজা পড়লে এখানে মিট করে দিচ্ছে, এই জায়গাটা করে মিট করাতো, মানে আগেই মিট করাতো, কিন্তু এইখানটা এসে অবতল লেন্স আরো অপসারি করে দিচ্ছে। অ্যাকচুয়ালি মাঝখানটা থেকে অপসারি হচ্ছে, আমরা দেখানোর সুবিধাতে এইখান থেকে এঁকে দিয়েছি, যাক কোনো অসুবিধা নেই ওটা। তো এইখান থেকে অপসারি হওয়ার ফলে এখানে গিয়ে আচ্ছা, ওকে ক্লিয়ার। নেক্সট একটু ভালো করে তোমার স্ক্রিনশট নেবে তো নিয়ে নাও, আর পিডিএফ এ আরো ভালো করে ছবিটা রাখা আছে, দেখে নেবে একটু। নেক্সট পরেরটা এসো। 2 অথবা পূর্ণ প্রতিফলক প্রিজম দ্বারা কিভাবে আলোকরশ্মি 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি বিচ্যুতি ঘটানো যায় চিত্র অঙ্কন করে দেখাও। ওকে, ধরো এই একটা প্রিজম, ঠিক আছে, মানে প্রিজমের ছেদ আর কি, এবিসি একটা প্রিজমের ছেদ। তো এইখানে একটা কোনো বস্তু রাখা আছে, তার ক্ষেত্রে কি হবে দেখো, এইখানটার যে রশ্মিটা পড়লো সে এইখানে গিয়ে পাস করবে, এখান থেকে গিয়ে আবার এইখানে গিয়ে তৈরি করলো, মানে কি এই ডগা থেকে, অর্থাৎ এটা ধরো এ বিন্দু, এ থেকে গিয়ে এটা তৈরি করবে। আর বি থেকে যেটা গেল এখানে গিয়ে সে এইখানে গেল, আচ্ছা এইখানে পড়লো, এখান থেকে পড়ে আবার এই সোজা গেল, এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে তার একটা প্রতিবিম্ব এই সোজা, অর্থাৎ এটা উপরে গেল, মানে এটা নিচে হয়ে গেছে আর বিটা উপরে চলে গেছে, ঠিক আছে। এটা এ বি, তাহলে আমরা নাম দিই এ প্রাইম বি প্রাইম। তাহলে খেয়াল করো এটা কিন্তু 0 ডিগ্রি চ্যুতি ঘটেছে, 0 ডিগ্রি চ্যুতি বা বিচ্যুতি। ওকে, খেয়াল করো কেন 0 ডিগ্রি বলছি, যেদিকে রশ্মি আসছিল সেই দিকেই রশ্মি বেরিয়ে গেছে, যদি অপোজিটে ব্যাক করে আসতো সেটা তো 180 ডিগ্রি। এবং আরেকটা জিনিস মনে হবে, এখানে সদ্বিম্বকে অসৎ করতে বা অসৎ বিম্বকে সৎ করতে কাজে লাগে, অর্থাৎ প্রতিবিম্ব যদি উল্টানো থাকে, মানে সোজা থাকলে উল্টানো, আর উল্টানো থাকলে সোজা করতে কাজে লাগে এই 0 ডিগ্রি বিচ্যুতির সাহায্যে। আর একটা হচ্ছে 180 ডিগ্রি বিচ্যুতি, 180 ডিগ্রি বিচ্যুতি। তো এক্ষেত্রে ছবিটা এইভাবে আছে, একটা সমদ্বিবাহু প্রিজমকে নেওয়া হয়, ধরো এই একটা বস্তু, আমি একটু বস্তুটাকে উপর দিয়ে আঁকছি, এটা ধরো একটা বস্তু এ বি, দেখা যাচ্ছে আশা করি। তো বি থেকে যে রশ্মিগুলো আছে, যেগুলো গেল এইখানে পড়লো, দিয়ে এইখানে ব্যাক করলো, মানে এটা বি তৈরি করবে, ওকে। আর এ থেকে যে রশ্মিগুলো গেল সেটা একটু নিচের দিকে যাচ্ছে, তাই এখানে নিচের দিকে পড়ে আবার উপরে হয়ে গেল, মানে এখানটা এ বিন্দু তৈরি করবে, তাহলে এটা এ এটা বি হয়ে গেল, তার মানে প্রতিবিম্বটা অ্যাকচুয়ালি উল্টে গেল, ঠিক আছে। এটা এ প্রাইম বি প্রাইম নাম দিলাম, অর্থাৎ এটা হচ্ছে 180 ডিগ্রি, মানে এই দিকে গেল দিয়ে উল্টো দিকে ঘুরে আসছে, তো এটা হচ্ছে 180 ডিগ্রি ঘুরে যাও, বোঝা গেছে। এটা অ্যাকচুয়ালি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মানে এটা এমন ভাবে রাখা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের প্রিজম নেওয়া হয় এটা অ্যাকচুয়ালি, তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটিয়ে এটা করা হয়, একইভাবে এটা ক্ষেত্রেও তাই, ঠিক আছে। ভালো করে দেখে নেবে, একটু ছবিটা ভালো করে রাখবে, কিছু লেখালেখির দরকার নেই, এখানে শুধু আঁকতেই বলেছে। ওকে, নেক্সট পরেরটা 2 অথবা হয়ে গেছে 3 কোথায় গেল, হ্যাঁ, পরিষ্কার আকাশ নীল দেখায় কেন, তুমি দুটো কথা লিখতে পারো, এক হচ্ছে আলোর যে বিক্ষেপণ প্রক্রিয়া, আর 2 নম্বর হচ্ছে মানে রামন ইফেক্ট। আমাদের সিভি রামন, যিনি প্রথম 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিলেন, মানে ভারতীয় পদার্থবিজ্ঞানী যিনি 1930 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন এই রামন ইফেক্টটা আবিষ্কারের জন্য।
আর 1900 সালে রনজেন, যিনি ফিজিক্সের প্রথম মানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে রনজেন এক্স রশ্মি আবিষ্কারের জন্য নোবেল পেয়েছেন, এগুলো একটু মনে রাখবে। তো সেক্ষেত্রে তিনি দেখিয়েছিলেন যে বিজ্ঞাপনের যে র্যালে সূত্র ল্যামডা, অর্থাৎ আমি একটু ছবি এঁকে বলে দিই আগে। ধরো এটা সূর্য আলোর থেকে আসছে, ঠিক আছে, এটা সূর্য আলো আসছে, কোনো একটা রশ্মিকে আমি টানলাম, যে এখানে যে বাতাসে তো অনেক ধূলিকণা আছে, এই ধূলিকণাগুলো এর মধ্যে যদি কোনো ধূলিকণা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমতুল্য হয়ে যায়, মানে সমতুল্য হয়ে যায়, সে এরপর লাইট বিকিরণ করতে থাকে। এই যে এইভাবে বিভিন্ন দিকে লাইটকে ছড়াতে থাকে। তো যেটা আসছে সেটাকে প্রাইমারি ইন্টেন্সিটি আমি বলছি, তীব্রতা, আর যেটা ছড়াচ্ছে সেকেন্ডারি তীব্রতা, ঠিক আছে, মানে এর একটা একটা গৌণ উৎস হিসাবে কাজ করে। তো এই যে আই এস প্রপোর্শনাল টু 1/λ⁴, এটা র্যালের সূত্র, λ⁴ র্যালের সূত্র, মনে থাকবে র্যালের সূত্র। তো উনি বললেন যে এই যে বিক্ষেপণের ফলে যে আলোর যে মানে বিক্ষেপিত আলোর যে তীব্রতা, অর্থাৎ আইএস বা সেকেন্ডারি ইন্টেন্সিটি, সেটা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থাঘাতের ব্যস্তানুপাতিক, এইভাবে বললেন। ফলে কি হচ্ছে দেখো, রেড লাইট আর ভায়োলেটের মধ্যে ল্যামডা আর গ্রেটার দেন ল্যামডা ভি, এটা কি লিখলাম, ল্যামডা ভি, মানে ভায়োলেটের থেকে রেড লাইটের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে রেড লাইটের তরঙ্গ বেশি হওয়ার জন্য এখানে ভায়োলেট কম হওয়ার জন্য 1/λ ভায়োলেটের জন্য বেশি হয়ে যাচ্ছে। ফলে এই যে আই ভি মানে আই ভি এস বলে আমি লিখছি, গ্রেটার দেন আই ভি আর, মানে হচ্ছে ভিএস মানে হচ্ছে ভায়োলেটের যে সেকেন্ডারি, আর এটা হচ্ছে আর এর যে সেকেন্ডারি সোর্স, ঠিক আছে, মানে রেড লাইট, রেড লাইটের তুলনায় ভায়োলেটের তীব্রতা বেশি। আর আমাদের চোখ যেহেতু ভায়োলেট ব্লু এই কালারগুলোর প্রতি বেশি সেন্সিটিভ, অ্যাকচুয়ালি ভায়োলেটের প্রতি নয়, ব্লুর প্রতি বেশি সেন্সিটিভ, তাই আকাশটাকে নীল দেখি। তো এখানে সুন্দর করে ভাষাগুলো লেখা আছে পিডিএফে, একটু ভালো করে পড়বে। পরীক্ষায় যাতে ভালো নাম্বার পাও, ফুল মার্কস তোলার মতো, মানে সেইভাবে লেখা হয়েছে আর কি ওখানে, যাতে করে কতটুকু লিখলে কি লিখলে তোমাদের ফিজিক্সে টেন্স টু ফুল মার্কস আসবে, সেইভাবে পিডিএফ গুলো বানানো, মানে শুধু তোমাদের পরীক্ষার কথা ভেবে। নেক্সট, আচ্ছা, বাতাসে একটি ব্যতিচার সজ্জা ঝালর প্রস্থ 2 মিলিমিটার, সমগ্র পরীক্ষা ব্যবস্থাটি জলে মিউ ডব্লিউ সমান 1.33 ডোবালে ঝালর প্রস্থ কত হবে? ওকে, বিটা অর্থাৎ ঝালর প্রস্থ, এটা দেখো ল্যামডার সাথে প্রপোর্শনাল, মানে হচ্ছে ল্যামডা ডি বাই ছোট হাতে ডি। এই ক্যাপিটাল ডিটা হচ্ছে যে কোহেরেন্ট সোর্স গুলো, সেই উৎস আর পর্দার দূরত্ব, ঠিক আছে, উৎস আর পর্দার দূরত্ব, আর ছোট হাতে ডিটা হচ্ছে উৎসদ্বয়ের মধ্যে দূরত্ব। তো এই দুটো একই আছে, মানে আমাদের কোনো ব্যাপার নেই, তাহলে বিটা প্রপোর্শনাল টু ল্যামডা, এটা মনে রাখলেই চলবে, ঠিক আছে, ল্যামডার উপর ডিপেন্ড করছে, বাকিগুলো সব একই রেখেছে। এখন বলছে ওইটাকে জলে ডোবানো হচ্ছে, তাহলে জলের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? ধরো জলের ক্ষেত্রে, জলের জন্য মিউ ডব্লু মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জলে আলোর বেগ, তাই তো, তার মানে নিউটা হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা জিরো বাই নিউ ল্যামডা ওয়াটার, তার মানে কি ল্যামডা জিরো বাই ল্যামডা ওয়াটার, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি ল্যামডা ডব্লু সমান ল্যামডা জিরো বাই কি দাঁড়াচ্ছে মিউ ডব্লু। ওকে, তো বিটা প্রপোর্শনালটা যেহেতু ল্যামডা, তাহলে এখানে দেখো ল্যামডা প্রপোর্শনালটা আবার 1/μ, অতএব ল্যামডা প্রপোর্শনাল টু 1/μ, তার মানে অ্যাকচুয়ালি বিটাটা কমে যাচ্ছে, অর্থাৎ 1/μ এর সাথে প্রপোর্শনাল, মিউটা বেশি আছে একের থেকে 1.33, তাহলে এখান থেকে বার করে নিতে বলেছে মনে হয়। আমরা এক কাজ করি, মানে বিটা জিরো বাই বিটা ডব্লু, এটা আমরা আর ভাষা লিখছি না, যেহেতু পিডিএফে ভালো করে লেখা আছে। বিটা জিরো মানে শূন্য মাধ্যমে বা বায়ুতে ঝালর প্রস্থ, বিটা ডব্লু মানে জলে ঝালর প্রস্থ, ঠিক আছে। তাহলে বিটা জিরো মানে হচ্ছে, দেখো আমরা কি লিখবো, বিটা জিরো মানে হচ্ছে এটা ল্যামডা জিরো বাই ল্যামডা ডব্লু, তো এখান থেকে লিখে দাও ল্যামডা জিরো বাই ল্যামডা ডব্লু মানে হচ্ছে, এটাকে একটু বার করলাম, আচ্ছা এখান থেকে আমি এটা তাহলে মুছে দিই, এখানটা দেখো ল্যামডা জিরো বাই ল্যামডা ডব্লু মানে হচ্ছে মিউ ডব্লু, তাই তো আসছে, তাহলে এটা আসছে দেখো মিউ ডব্লু, এখান থেকে মানে ওয়াটারের যে প্রতিসরাঙ্ক, তাহলে এখান থেকে বিটা ডব্লুটা বার করতে হবে, মানে জলের মধ্যে তার যে ঝালর প্রস্থ সেটা বার করতে হবে, সেটা আসবে দেখো বিটা জিরো বাই মিউ ডব্লু, ঠিক আছে। বিটা জিরো দিয়ে দিয়েছে মানে শূন্য মাধ্যমে বা বায়ুতে 2 মিলিমিটার প্রস্থ, আর হচ্ছে 1.3, তাহলে এটা হচ্ছে 2 মিলিমিটার বাই 1.33, তাহলে এটা হচ্ছে 2 মিলিমিটার, এটাকে এক কাজ করো 4/3 করে নাও, তাহলে 3 গুণে 6/4 মিলিমিটার, মানে কি 3/2 মানে 1.5 মিলিমিটার, অর্থাৎ 1.5 মিলিমিটার হয়ে যাবে। মানে কি দেখো আগে ছিল 2 মিলিমিটার এইটা, তো এখন 1.5 মানে কমে যাচ্ছে, আর আগেই সেটা বোঝালাম যে কমে যাচ্ছে, এত কিছু লেখার দরকার নেই, তোমরা কাজ করবে অঙ্কটা করার জন্য না এইখান থেকে স্টার্ট করে দেবে, অত ফালতু লেখার দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্য এত কিছু লেখাইছি, আমি আছি বোঝাতে, তাই তোমাদের লিখবো এত কিছু, তোমরা অত লিখবে না। তোমার মাঝে মাঝে বলে দেবো এগুলো, যে কখনো থিওরির জন্য কিছু এক্সট্রা আমাকে বলতেই হয়, তো সেগুলো তো সব পরীক্ষায় মানে সবকিছু ইমপ্লিমেন্ট করা যাবে না পরীক্ষাতে, ঠিক আছে। নেক্সট পরেরটা, চারেরটা, আচ্ছা এটা যদি আমরা 1.33 ধরি, দেখো আমি এখানে 4/3 করে নিয়েছি, তাই পুরো 1.5 এসছে। তো যদি তোমাদের ক্যালকুলেটর না দেয় তাহলে তোমরা এটাই করবে, আর যদি ক্যালকুলেটর দেয় তাহলে এটা 1.33 ইউজ করেই করবে, তখন দেখবো 1.55 এরকম একটা মান আসবে, ওইটাই দিয়েছে উত্তরে। ওকে,
নেক্সট 4 একটি ধাতব পৃষ্ঠে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যে আলো আপতিত হলে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি যা হয় λ/2 তরঙ্গদৈর্ঘ্যে আলো আপতিত হলে সর্বোচ্চ গতিশক্তি হয় তার 3 গুণ। ধাতুটি কার্য অপেক্ষক নির্ণয় করো। ওকে, তো আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ থেকে আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ থেকে কি পাচ্ছি, আলোকতড়িৎ ইকুয়েশন বা সমীকরণ থেকে পাই, দেখো এইচ নিউ কম্পাঙ্কে আলো যদি পড়ে W0 যদি কার্য অপেক্ষক হয় তাহলে এইচ নিউ সমান আমরা কি পাই ই ম্যাক্স প্লাস W0, ঠিক আছে। তো এখন এই এইচ নিউটাকে একটু করে নিচ্ছি CH/λ, আর এখানে কিছু তথ্য দিয়েছে মনে হচ্ছে, গতিশক্তি যা হয়, আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে ই লিখছি ই প্লাস W0, ইটা হচ্ছে গতিশক্তি, ইলেকট্রনের যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার গতিশক্তি। এই নিয়ে প্রচুর মডেল পেপারে আলোচনা হয়েছে, তাই আমি আর ডিটেলসের ছবিটি আঁকতে যাচ্ছি না, ঠিক আছে। তোমাদের সিলেবাস এখন শেষের দিকে, আজকে 1 জানুয়ারি, তো সকলকে তো হ্যাপি নিউ ইয়ার অবশ্যই, ঠিক আছে। ভালো করে নতুন বছর নতুন কিছু অ্যাচিভ করো, তাহলেই নতুন বছর সুখের যায়, না হলে কিন্তু নতুন বছর পুরোনো বছরের মতোই হয়ে যাবে। তো সেইভাবে নিজেকে চেঞ্জ করো, যে আগে যে কমফোর্ট জোনে পড়ে থাকতে আরাম করে একটু মোবাইলটা ঘাঁটছো, বিছানায় শুয়ে আছো, বা ধরো লেজু শুয়ে পড়ে আছো, সেগুলো যেন না চলে। একটু নিজেকে যে যে কাজগুলো তোমার বোরিং লাগবে সেই কাজগুলোর মধ্যে তোমার অ্যাকচুয়ালি অসাধারণ ফল নির্ভর করছে। মানে একটা কথা আছে না, সাধারণ কাজগুলো অসাধারণ ফল দেয় আর অসাধারণ কাজগুলো সাধারণ ফল দেয়। তো তুমি যেগুলো বোরিং ফিল করছো, যেটা করতে ভালো লাগছে না, অ্যাকচুয়ালি তার মধ্যেই তোমার সাকসেস নির্ভর করছে। আর যেটা তোমার করতে ভালো লাগছে তার মানে সেটা কাজ নয়। মানে একটা সহজ কথায় বলতে গেলে কোনটা কাজ কোনটা অকাজ সেটা বোঝার উপায় হচ্ছে, যদি কাজটা করতে তোমার বোরিং ফিল হয়, বিরক্ত লাগে, যে খাটুনি আছে, মাথা কাজ করতে চাইছে না, অনেক খাটুনি, তার মানে সেটা অ্যাকচুয়ালি কাজ। আর যেটা তোমার আরাম দিচ্ছে, যেমন ফোনে মোবাইল ঘেটেছে, সেটা কিন্তু তোমার কাজ নয়, ঠিক আছে। বুঝতে পারা যাচ্ছে। সামনে পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নাও, নিজেদের লাইফ নিজেদের হাতে। কেউ কিন্তু আর মানে বাবা মা হয়তো আর তোমাকে আজ অতটা চেঞ্জ করতে পারবে না, তুমি যতটা নিজেকে চেঞ্জ করতে পারবে, কারণ তুমি একমাত্র তোমার সর্বে সর্বা। ওকে ওকে, তো এখন বলেছে যখন ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যে আলো দিচ্ছে তখন যা গতিশক্তি, তাহলে CH/λ, এটাকে 1 নম্বর করে দাও তো। আবার বলছে যখন λ/2 তরঙ্গদৈর্ঘ্যে আলো দিচ্ছে তখন বলছে যে তার গতিশক্তি 3 গুণ হয়ে যায়। তাহলে এক কাজ করি, এই জায়গাটাতে CH/λ/2 বসিয়ে দাও, সমান গতিশক্তিটা 3 গুণ, তাহলে 3 প্লাস W0, ঠিক আছে। তো এখন জানতে চেয়েছে এর কার্য অপেক্ষক কত, সেটাই তো বলেছিলেন। হ্যাঁ, কার্য অপেক্ষক কত, তো আমরা W0টাকে বার করতে হবে। এক কাজ করে ইটাকে তাড়িয়ে দেবো, তাহলে এক কাজ করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তো 1 নম্বরকে আমরা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 3 গুণ হয়ে যাবে, আর মাইনাস এখান থেকে 2 নম্বরকে বিয়োগ করে দাও ডাইরেক্ট 3 গুণ করার পর, তাহলে 3CH/λ হবে সমান 3 প্লাস 3W0, আর এইটা হয়ে যাবে CH/λ/2, তো উপরে উঠে গেলে 2টা উঠে যাচ্ছে, তাহলে 2CH/λ সমান 3 প্লাস W0, দুটোকে বিয়োগ করে দাও, এটা ওকে। 3CH থেকে 2CH বাদ দিলে শুধু CH/λ পড়ে থাকে, এটা কেটে যাচ্ছে, তাহলে 3W0 থেকে এটা হচ্ছে 2W0 পড়ে থাকে, তাহলে এখান থেকে কি দাঁড়ালো, W0 হচ্ছে CH/2λ। ওকে, এটাই অ্যান্সার। ওকে, W0 হচ্ছে কার্য অপেক্ষক। অত ভাষা লিখবো না, আগেই বলেছি, সুন্দর করে পিডিএফ লেখা হচ্ছে যখন, আর অত ভাষার দিকে আমাদের টেন্স করলে চলবে না, মেন প্রবলেমটাতে ফোকাস করতে হবে। এরপর তোমরা কিন্তু লিখবে, তোমাদের জন্যই মানে ওইগুলো বানানো। আচ্ছা আচ্ছা, 4 অথবা আলোক তড়িৎকে এমন একটি বৈশিষ্ট্য লেখো যা ব্যাখ্যা তড়িৎ চুম্বকের তরঙ্গ তত্ত্ব দিতে পারে না। তো এই যে বললাম, ভাষা মানে পিডিএফ এ লেখা আছে, সুন্দর করে বলে দিই একটু। আলোক তড়িৎকে তাৎক্ষণিক ক্রিয়া, মানে মুহূর্তের মধ্যে আলোর যে ফোটন কণা পড়ছে, এখানে ফোটন বলবো না, আলো পড়ছে, মুহূর্তের মধ্যে ইলেকট্রন বেরোচ্ছে, কেন বেরোচ্ছে সেটা আলোকের তরঙ্গ তত্ত্ব মানে ব্যাখ্যা করতে পারে না, কারণ আলোক তরঙ্গের যে শক্তি সেটা হস্তান্তর করতে একটা টাইম লাগে, তারপরেও সঙ্গে সঙ্গে লাইট পড়ছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে, কেন এটা সেটা ব্যাখ্যা করতে পারে না। তারপর নাম্বার 2 হচ্ছে আরেকটা, যেমন ধরো কেন নিবৃত্তি বিভব আলোর কম্পাঙ্কের উপরে ডিপেন্ড করছে, কেন তীব্রতার উপর নিবৃত্তি বিভব চেঞ্জ হচ্ছে না, মানে আলোর তীব্রতা বাড়ালে তো তারও তো একটা এনার্জি বাড়ে, তাহলে নিবৃত্তি বিভব মানে ইলেকট্রনগুলো উল্টো দিক থেকে আটকাতে যে একটা নেগেটিভ বিভব, মানে ক্যাথোডের সাপেক্ষে প্লেটের যে নেগেটিভ বিভব সেটা কেন চেঞ্জ হচ্ছে না, এই কারণগুলো ব্যাখ্যা করতে পারে না। খুব ভালো করে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, 4 বি, ডেভিসনের জার্মানের পরীক্ষা থেকে কি প্রমাণিত হয়, পদার্থ বা কণার দুটো সত্তা, একটা হচ্ছে তরঙ্গ রূপ আর একটা হচ্ছে কণা রূপ, ঠিক আছে। মানে তরঙ্গকে কণা আকারে, কণাকে তরঙ্গ আকারে প্রকাশ করা যায়। তো একই মুদ্রা এপিট ওপিটের মতো দুটো রূপের পদার্থ বিরাজ করে, এটাই ডেভিসন জার্মানের পরীক্ষা থেকে প্রমাণিত, ঠিক আছে। এগুলো সুন্দর করে লেখা আছে, আমি এগুলো শুধু জাস্ট মুখে বলেই স্পিডে এগিয়ে যাবো, কারণ অত সময় নেই, তোমাদেরকে অত ভিডিওতে টাইম দেওয়া যাবে না, 1.5 ঘন্টা ধরে টাইম দেখা মানে তোমাদের অনেক টাইম যাবে। সো যতটা সম্ভব ভালোভাবে আয়ত্ত করবে, যেগুলো কঠিন লাগবে সেগুলো, আর যেগুলো তোমার পড়লেই হয়ে যাবে পিডিএফ এ পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, 4 এ বি হয়ে গেল, 5 আলোক তড়িৎ কোষ কি, এর একটি ব্যবহার লেখো, এটা একটু ভালো করে লিখবে। আলোক তড়িৎ কোষ যেমন ধরো আমাদের সোলার গুলো বা সৌরশক্তি, এগুলো হচ্ছে আলোক তড়িৎ কোষ, ঠিক আছে। তাহলে মানে আলোক শক্তি থেকে
আলোক শক্তি থেকে কি তৈরি করে, সেটা হচ্ছে ইলেকট্রনে রূপান্তর করে, মানে বৈদ্যুতিক শক্তি, অর্থাৎ বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। আচ্ছা, এটা বৈদ্যুতিক, ঠিক আছে, ওই হালকা করে লেখা থাকলো। আলোক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তর করে স্বয়ংক্রিয় লাইট জ্বালাতে করতে, বা স্বয়ংক্রিয় সেলে এগুলো ব্যবহার করা হয়। তারপর যে সোলার সেলে এটা ব্যবহার করা হয়, এগুলো একটু লিখবে ভালো করে, ওখানে পয়েন্ট করে করে লেখা আছে আর কি, সেই জন্য আমি এগুলো জাস্ট হালকা করে বলেই বেরিয়ে যাবো। ওকে, তো ধাতু কার্য অপেক্ষক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, একটাই জিনিস, সেটা হচ্ছে ধাতুর উপাদানের উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নয়। ঠিক আছে, এটা একটু জাস্ট লিখে দিচ্ছি 5-এর অথবা, 5 এটা 5-এর অথবা ধাতুর উপাদান, আর কোনো কিছুর উপর নয়। ঠিক আছে, আর একটা জিনিস ডিপেন্ড করে, কোনো কিছুর উপর নয় বলাটা ভুল, আর একটার উপর ডিপেন্ড করে, কি বলতো বলতে পারবে? আসলে কোনো কিছুর উপরেই ডিপেন্ড করে না। তোমরা কেউ ভাবো না যে স্যার লাইটের উপর ডিপেন্ড করে, যে লাইটটা পড়ছে তার উপর, না। লাইটের কম্পাঙ্ক অনুযায়ী তার এনার্জিটা চেঞ্জ হবে, কিন্তু ধাতুর কার্য অপেক্ষা কখনো চেঞ্জ হয় না, সেটা ধাতুর হ্যাঁ, আর একটা জিনিস আমি বলতেই ভুলে গেছিলাম, ধাতুর পৃষ্ঠের প্রকৃতি। ধাতুর পৃষ্ঠের প্রকৃতি খুব যদি খসখসা হয় বেরোনো মুশকিল হতে পারে, চকচকা হলে হয়তো তাড়াতাড়ি বেরোতে পারে, এরকম একটা ব্যাপার থাকে আর কি, পৃষ্ঠের প্রকৃতি। এই দুটো মনে রাখবে। ওকে, 5, 6। আচ্ছা, আমরা সেকশন বি ঢুকে গেছি, খুব তাড়াতাড়ি এগোচ্ছি তো। 6টা, একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেমি দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করলো, দর্পণটি ফোকাস দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, অবতল দর্পণ, তাহলে কি করে চেক করবে যে আমার অঙ্কটা সঠিক হলো কি না হলো? মনে রাখবে অবতল দর্পণের ফোকাস দূরত্ব, একইভাবে অবতল লেন্সেরও ফোকাস দূরত্ব নেগেটিভ, সো তোমার উত্তরটা নেগেটিভ আসতে হবে, তবেই জানবে সঠিক হয়েছে। ঠিক আছে, 6-এর এ, মানে সেকশন বি চলে গেছে আর কি, সেকশন বি। ওকে, তোমরা অলরেডি যারা কন্টিনিউ ভিডিওগুলো ফলো করছো এর আগে, আজ তো মডেল নাম্বার 8, তার মানে 7টা আর শিক্ষা সংসদ 8টা পেপার অলরেডি দেওয়া হয়ে গেছে। যারা কন্টিনিউ ভিডিওগুলো দেখছো তারা কিন্তু আরো ধাতস্থ হয়ে যেতে পারবে। পরীক্ষা স্পিড তোমাদের অটোমেটিক্যালি ভিডিওর সাথে সাথে আমার কথা বলার সাথে সাথে পরীক্ষায় কতটা স্পিডে লিখতে হবে সেই প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে, মানে শুনতে শুনতে একটা প্র্যাকটিস প্লাস নিজে থেকে লেখালেখি। ঠিক আছে, তো দেখো, অবতল দর্পণ বস্তু থেকে 32 সেমি দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত, দর্পণ বস্তু থেকে 32 সেমি দূরে, তাহলে এক কাজ করে ছবিটা একবার আঁকি। এটা হচ্ছে ধরো অবতল দর্পণ, ঠিক আছে, তো 3 গুণ বিবর্ধিত অসৎ বিম্ব, মানে পিছন দিকে ছবি তৈরি করবে, খেয়াল রাখবে, তাহলে এটা হচ্ছে ভি হয়ে যাবে। আবার বস্তু থেকে বলেছে, এটা ধরো বস্তু আছে, ওকে, এইখান থেকে এটা হচ্ছে ইউ, আর এই টোটালটা হচ্ছে, অর্থাৎ ইউ প্লাস ভি, এই টোটালটা হচ্ছে 32 সেমি। ভালো করে বোঝো, এটা হচ্ছে দর্পণটা, এইটা হচ্ছে বস্তু, ধরো এই বিটা হচ্ছে বস্তু। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে বস্তু দূরত্ব, এখান থেকে এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, এই বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্বটা হচ্ছে ইউ প্লাস ভি 32। আর একটা জিনিস বলে দিয়েছে, বিবর্ধন এম সমান ভি বাই ইউ, এটা বলেছে 3, তাহলে সমশীর্ষ বলে পজিটিভ ধরছি, তাহলে ভি সমান 3u। তাহলে এখান থেকে ওই যে সমীকরণটা বসিয়ে দাও, আমি একটু একবার লিখছি, ইউ প্লাস ভি সমান 32, ভি সমান 3u, তাহলে এখান থেকে বসাও ইউ প্লাস 3u সমান 32, তাহলে 4u সমান 32, তাহলে ইউ সমান আসছে তোমার 8 সেমি, অতএব ভি সমান আসছে 3u সমান 24 সেমি। ঠিক আছে, তার প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব দুটোই পেয়ে গেলাম। লাগবে আমাদের কোনটা, 1/v। আচ্ছা, দর্পণ তো তাহলে প্লাস আছে, 1/v প্লাস 1/u সমান 1/f। বসানোর সময় খেয়াল রাখো, ভিটা ডান দিকে গঠন করছে মানে পজিটিভ, তুমি ভি এর মানটা যখন বসাবে পজিটিভ, তাহলে 1/24 প্লাস ইউটা বস্তু বাঁ দিকে রাখা আছে নেগেটিভ, তাহলে এখানে ইউ এর মান যখন বসাবে -8 সমান 1/f। এটা একটু ক্যালকুলেট, 1/24 -3/24 সমান 1/f, তাহলে 1 - 3 মানে -2/24 সমান 1/f, তাহলে এখান থেকে f সমান 12 সেমি, মাইনাস এসে দেখো, তার মানে আমাদের অ্যান্সার কারেক্ট। এইভাবে নিজেরাই নিজেকে চেক করে নিতে পারবে যে অবতল দর্পণে মানে এটা নেগেটিভ আসতেই হবে, কারণ এর ফোকাস দূরত্ব বাঁ দিকে থাকে, সো নেগেটিভ, এক্স অ্যাক্সিসের বাঁ দিক হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো সো -12 সেমি। আচ্ছা, এখানে উত্তর কি দিয়েছে, শুধু 12 সেমি দিয়ে থাকো, নো প্রবলেম, তুমি লিখে দেবে অবতল লেন্সের, শুধু অবতল লেন্স না, অবতল দর্পণে ফোকাস দূরত্ব, অতএব f সমান 12 সেমি, এটা লিখে দেবে। আর যদি শুধু -12 সেমি লেখো, নো প্রবলেম, সব ঠিক আছে। ওকে, অবতল দর্পণের ক্ষেত্রে নেগেটিভ। নেক্সট 6-এর এ হলো বি, মানব চক্ষু উপযোজন বলতে কি বোঝো, আবারও বলছি এগুলো পিডিএফ। ঠিক আছে, যা শুনে নাও, যে মানুষ এক জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে আমাদের চোখের যে লেন্সটা উপরে আইরিসের মাধ্যমে ছোট বড় করে তার আকৃতি চেঞ্জ করার মাধ্যমে ফোকাস দৈর্ঘ্যটা চেঞ্জ করার ফলে পিছনে যে রেটিনা, একটু আগে চোখের ছবি এঁকেছিলাম, তোমাদের পিতবিন্দুর রেটিনাগুলো একটু মনে আছে আশা করছি, তো ছবিটা চোখ রেটিনাতে ফেললে আমরা দেখতে পাই, আর আদারওয়াইজ দেখতে পাই না। তো যখন বস্তু দূরে থাকে তখন রেটিনার সামনে চলে আসে, সেটা চোখ নিজের যে লেন্সটা ফোকাস দৈর্ঘ্য কম বেশি করে সে আবার রেটিনাতেই ফেলে। এর মানে তাহলে সহজ ভাষায় কি বলবে, যে চোখ যে ক্ষমতার দ্বারা নিজের আকৃতি পরিবর্তনের মাধ্যমে তার ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন দ্বারা দূরে এবং কাছে সমস্ত বস্তুর ছবি রেটিনায় তৈরি করতে পারে, সেই ক্ষমতাকে উপযোজন ক্ষমতা বলে। আর যদি না পারে তখন আমাদেরকে মানে চশমা ব্যবহার করতে হয়, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এগুলো চলে এলে আর কি। ঠিক আছে, ওকে,
পোলারয়েডে একটি ব্যবহার লেখো। সানগ্লাস, যারা রোজ চশমা পরে, ভালো চশমা যদি ইউজ করো সেটাতে পোলারয়েড থাকে, যাতে করে সূর্যের সব রশ্মি এসে যেন আমাদের চোখে না পড়ে। বাসের যে জানালার কাঁচ, সেখানে পোলারয়েড ব্যবহৃত হয়। ঠিক আছে, এগুলো মুখেই বলে যাবো। একটি মাছ জলের মধ্যে 8 সেমি গভীরতায় আছে। উপর থেকে লম্বভাবে তাকালে মাছটি কত গভীরতায় আছে বলে মনে হবে? ধরো এটা জল, ঠিক আছে, তো হয় কি, এইখান থেকে ধরো মাছটা আছে এই এ বিন্দুতে, এটা হচ্ছে তার প্রকৃত গভীরতা, এখান থেকে এটা হচ্ছে ডি। ঠিক আছে, এটা আমি নাম দিলাম ও এ সমান হচ্ছে ডি। তো এখান থেকে রশ্মি যায়, এখান থেকে এই যে বিভেদ তল, জলের আর বায়ুর যে বিভেদ তল, এখান থেকে একটু বেঁকে যায়, ফলে মনে হয় যেন অ্যাকচুয়ালি মাছটা এইখান থেকে আসছে। এটা ধরো বি নাম দিলাম। এই ও বিটা হচ্ছে ডি প্রাইম, মানে আপাত গভীরতা। ঠিক আছে, আপাত গভীরতা। আমি আর ক্যালকুলেশনে যাচ্ছি না, জাস্ট একটু ছবি দেখে রাখলাম। এই ডিটা হচ্ছে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা। ক্যালকুলেশনটা পিডিএফ এ ভালো করে করা আছে বলে ক্যালকুলেশন দেখাচ্ছি না। সো সেক্ষেত্রে আমরা জানি যে ডি প্রাইম সমান হচ্ছে ডি বাই মিউ। আর কতটা দেখাবে বলেছে, মানে ও বিটাই বার করতে বলেছে, অর্থাৎ ও বিটা কত হবে সেটা বার করতে বলেছে। তো ডিটা 8 সেমি, মিউটা 4/3 হয়, তোমরা জানো। জলের ক্ষেত্রে বলেও দেবে অবশ্য, মানটা দেখো বলেছে কি কিছু? আচ্ছা বলেনি, যখন তোমরা 4/3 ধরে নেবে, জলের প্রতিসংখ্য 4/3, তাহলে 3/8 24/4, মানে 6 সেমি উপরে আছে বলে, 6 সেমি এখান থেকে এইটুকু 6 সেমি গভীরে আছে বলে মনে হবে। যে কারণে মাছকে বর্ষা বৃদ্ধি করতে গেলে আর একটু তীরটাকে নিচের দিকে চালাতে হয়, না হলে মাছটা ফসকে যাবে। ওকে, উত্তরটা কত আছে দেখে নিতে। হ্যাঁ 6 সেমি, ঠিক আছে। নেক্সট 6 অথবা বি হলো নাকি সি, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসংখ্য পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। সে কচির ফর্মুলাটা মনে আছে? 6 সি এখানে এঁকে দিচ্ছি। মানে মিউ সমান হচ্ছে এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, কসির সূত্র। ঠিক আছে, কসির সূত্র। তো সেক্ষেত্রে আয়তাকার পরাবৃত্ত হয়, এইদিকে ধরো ল্যামডা, এইদিকে হচ্ছে মিউ, তো এরকম একটা ছবি আছে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবে, এখানেও টাচ করাবে না, এখানেও টাচ করবে না, মানে এর সমান্তরালে যেতে হবে, এটা সমান্তরালে যেতে হবে। তো এটা হচ্ছে আয়তাকার পরাবৃত্তের মতো আর কি। মানে মিউ % 1/λ হলেও যায়, মিউ % 1/λ স্কোয়ারের মতো ছবিটা একটা একই, একটু দ্রুত নামবে, এইটাই যায় 1/λ স্কোয়ারের ক্ষেত্রে একটু দ্রুতই নামে। নেক্সট তারপরে কি আছে, প্রতিসংখ্য। আচ্ছা 7টা, বোরের কোয়ান্টাম শর্তের উপর ভিত্তি করে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করো। ক্যালকুলেশন এলেই তো একটু জটিল হয়ে যায়, তখন করে দেখাতে হবে আর কি, না হলে তো মুখেই ঝরঝর বেরিয়ে যাবে এরপর থেকে, এতগুলো মডেল পেপার হয়ে গেছে যেহেতু, তাই না? তো 7-এর, আচ্ছা 7-টা, ধরো এটা একটা নিউক্লিয়াস। ঠিক আছে, এই নিউক্লিয়াসের চারপাশে এই কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে। আমি ধরে নিচ্ছি সেই ইলেকট্রনটা কোথায় বসাবো, এইখানটা ইলেকট্রনটা আছে, যার মাস হচ্ছে m, আধান হচ্ছে ই, সব মুখে বলছি, লিখছি না কিছু। আর এই দিকে যে বেগে যাচ্ছে মানে দ্রুতিতে ভি, আর এখান থেকে এই যে সেন্টারের দূরত্ব এটা হচ্ছে আর। আর এইখানে যে মানে জেড পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট আর কি, নিউক্লিয়াসটা ভালো করে হলো না এইটা। তো নিউক্লিয়াসটার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে জেড পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট, তার মানে কি জেডটা প্রোটন আছে, প্রত্যেকটা প্রোটনের আধান হচ্ছে ই, তাহলে টোটাল আধান হচ্ছে জেড ইন্টু ই। ঠিক আছে, তো এখানে একটু লিখবে নিউক্লিয়াস, এই কথাটা সবসময় লিখতে বলি, না হলে কিন্তু নাম্বার কাটবে। নিউক্লিয়াস ও ইলেকট্রনের, নিউক্লিয়াসের মধ্যে কি আছে, অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ প্রোটনটাকে ধরা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, ইলেকট্রনের মধ্যবর্তী স্থিরতারিতিক আকর্ষণ বল, স্থিরতারিতিক আকর্ষণ বল অভিকেন্দ্র বলের যোগান দেয়, অভিকেন্দ্র বলের যোগান দেয়। ঠিক আছে, এটা লিখবে যোগান দেয়। তাহলে এখান থেকে কি লিখবো, কে ইন্টু নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল Q1 Q2 বাই আর স্কোয়ার, তো তাহলে Q1 মানে জেডি, এটা ই বাই আর স্কোয়ার, এটা এমভি স্কোয়ার বাই আর। এই তথ্যগুলো লিখবে যে ধরি এম ভরে একটি ইলেকট্রন, যার আধান ই ভি গতিতে আর ব্যাসার্ধ বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে পরিভ্রমণ করছে, এই কথাগুলো লিখবে। ওকে, আমি অত লিখছি না, কারণ আমি অলরেডি পিডিএফ এ লিখেছি, প্লাস তোমাদেরকে অনেকগুলো মডেল পেপার করে ফেলেছি। তাহলে এখান থেকে দেখো ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার কে ইন্টু জেড স্কোয়ার বাই আর। আর বোর তত্ত্ব অনুযায়ী আমরা কি জানি, বোর তত্ত্ব থেকে যে ওই যে সুনির্দিষ্ট কক্ষপথে ঘুরছে এখানটা, তার যে কৌণিক ভরবেগ, তাহলে এমভি আর সমান এনএইচ বাই 2 পাই। ঠিক আছে, মানে এইচ বাই 2 পাই সরল গুণিতক। তাহলে এখান থেকে ভি স্কোয়ারটা বার করে নাও, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এই মানটা আর এই মানটা তুলনা করো, এইখান থেকে 1 নম্বর, এইটা 2 নম্বর। ঠিক আছে, 1 আর 2 তুলনা করলে 1 আর 2 থেকে, তাহলে কে ইন্টু জেড স্কোয়ার বাই আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা আমি কিছু ভুল লিখেছি, আচ্ছা এখানে একটা এম আসবে, এম, হ্যাঁ এম, তো একটা এম কেটে দাও, এখানে একটা এম কাটিয়ে দাও। তাহলে এখান থেকে একবারে লিখছি, আমি কি জানতে চেয়েছে দেখা হচ্ছে ব্যাসার্ধ, ধরো আমি একবারই লিখে নেবো,
এনতম কক্ষপথে ব্যাসার্ধের রাশিমালা, ও তাহলে রাশিমালাটা জানতে দিয়েছে, তাহলে সবই লিখতে হবে। এখানে আর একটা কেটে দাও, তাহলে এখান থেকে কে ইন্টু জেড স্কোয়ার সমান এখানে আসছে দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ইন্টু আর। তাহলে এখান থেকে একবার লিখছি আর সমান, আরটা তুলে নাও, কোথায় লিখে দেবো, এখানে লিখে দেবো কি, এখানে লিখে দিচ্ছি। অতএব আর সমান এখান থেকে তুলে দিচ্ছি আর কি, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম কে জেড স্কোয়ার। আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, ঠিক আছে, এম কে জেড স্কোয়ার, এটা আর কি। একটু ভালো কথা হবে, কে মানে 1/4πε0, চাইলে মানটা বসাবে, তাহলে আরেকটা 4 পাই কেটে যাবে, এখানে 4 পাই একটা কেটে যাবে আবার, তো সেটা চাইলে বসাবে, না চাইলে না বসাবে। 7 অথবা একটি তেজস্ক্রিয় নমুনার অর্ধায়ু 100 ঘন্টা, T1 সময় নমুনাটি 1/3 T2 সময় নমুনাটি 2/3 ক্ষয়প্রাপ্ত হয়, তার মানে অবশিষ্ট কোনটা পড়ে থাকে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। T2 - T1 এর মান নির্ণয় করে নমুনাটি 75% ক্ষয়প্রাপ্ত হতে কত সময় লাগবে। ভালো অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তোমরা চটজলদি পিডিএফ গুলো হাতে কালেক্ট করে রেখে দাও, যাতে করে তোমাদের সেই সময় যেন ছোটাছুটি করতে না হয়। অন্ততপক্ষে 10টা পেজের পিডিএফ হাতে রাখবে, যে পরীক্ষার টাইমে যেন কোথাও ঘুরতে না হয়। আর আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই সময় যাতে ফিজিক্স নিয়ে কোথাও যেন চিন্তা করতে না হয়। অলরেডি তোমাদের যে টিউশন টিচার, স্কুল টিচার, সবার কাছ থেকে তোমরা অলরেডি সিলেবাসটি কমপ্লিট করে নিচ্ছ, এটা আমি ধরে নিচ্ছি। বাকি তোমাদের পরীক্ষার টাইমে আমার দায়িত্ব, বাকিটা হ্যাঁ স্যাররাও দায়িত্ব নেবে, আমি একা কেন নেবো, স্যাররাও দায়িত্ব নেবে, সেই নিয়ে চিন্তা নেই, কিন্তু আমিও একটা মানে দায়িত্ব পালন করব, এটা কথা দিচ্ছি। 7 অথবা, ঠিক আছে, ওকে। তো 7 অথবা দেখো, প্রথমে বলেছে 1/3 T1 সময়ে আর T2 সময়ে 2/3, তাহলে 1/3 ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়, আমি একটু লিখছি এইভাবে, ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত তো হ্যাঁ হয় T1 সময়ে, তাহলে অবশিষ্ট থাকে কত, অতএব T1 সময়ে অবশিষ্ট থাকে আগে থেকে দেখো একটু হাতে লাগাটা একটু জিবিজি হবে, কারণ আমি তাড়াতাড়ি লিখছি, আগেটা আরো ভালো করে ধীরে সুস্থে পড়েছি তো আগেগুলো। তো অবশিষ্ট থাকে N1 সমান, দেখো মানে এটা যা ছিল N0 ধরা ছিল, এখানে ধরে নিচ্ছি, ধরি প্রাথমিক পরিমাণ N0, ঠিক আছে, প্রাথমিক পরিমাণ এখানটা লিখে দিচ্ছি, ধরি প্রাথমিক পরিমাণ N0, তাহলে N0 মাইনাস N0 এর 1/3 অলরেডি ক্ষয়ে গেছে, তাহলে 2/3 N0, ঠিক আছে, এটা N1। আর T2 সময়ে অবশিষ্ট থাকে, এখানে ক্ষয়প্রাপ্ত হয় বলেছে 2/3, আমি আর ওটা লিখছি না, একবার অবশিষ্টটা বার করছি। T2 সময়ে অবশিষ্ট থাকে, তাহলে N2 বলে লিখছি, এটা হবে দেখো N0, তার 1/3 ক্ষয় হচ্ছে, তাহলে N0/3, এই আগেরটার মতো আর কি। আচ্ছা এটা না 2/3 ক্ষয় হচ্ছে বলেছে, দাঁড়া ভুল করে, হ্যাঁ 2/3, তার মানে এটা 2N0/3, তাহলে এটা হবে N0/3, ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখো, অতএব N1 সমান N0, 2/3 N0, আর N2 সমান হচ্ছে N0/3। এখন আমরা একটা ফর্মুলা জানি তো, N সমান N0, ওকে, বাই মানে অ্যাকচুয়ালি এইভাবে লেখো 1/2 হোল টু দি পাওয়ার টি বাই ক্যাপিটাল টি, ক্যাপিটাল টিটা হচ্ছে অর্ধায়ু, ঠিক আছে, অর্ধায়ু। তাহলে এখান থেকে আমরা লিখছি, দেখো এইটা মানে হচ্ছে N0 ইন্টু 1/2 হোল টু দি পাওয়ার T1 বাই ক্যাপিটাল টি, আর এইটা মানে হচ্ছে N0 1/2 হোল টু দি পাওয়ার T2 বাই ক্যাপিটাল টি। কাজ করি, কাটাকুটি করে দিই, 2/3 N0কে এটাকে ভাগ করে দাও, কোনটাকে কাকে ভাগ করি, একে এটাতে ভাগ করছি, 1, এটা ধরো 2 নাম্বার, তাহলে 1/2 করে দাও, কি দাঁড়াচ্ছে, N0 কাটছে, 1/3 কাটছে, তাহলে 2 সমান, এখানে N0 কাটছে, হাফ টু দি পাওয়ার T1 মাইনাস T2/T হয়ে যাবে, দেখো এটাকে এটাতে ভাগ করলে, মানে এটা T1/T মাইনাস T2/T, এটাকে বিয়োগ করলে এটা হবে, ঠিক আছে, টিটা হচ্ছে অর্ধায়ু। এটা এক কাজ করে 2 সমান, এটাকে হাফ আছে তো 2 টু দি পাওয়ার -1, তাহলে 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার T1 মাইনাস T2 বাই ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে 2 সমান 2 টু দি পাওয়ার 1, এই হাফটা মানে -1টা বাইরে বার করতে হবে, 2 টু দি পাওয়ার T2 মাইনাস T1, আর টিটা বলেছে 100 ঘন্টা, অর্ধায়ুটা তা বসিয়ে দাও বাই 100, তাহলে কি দাঁড়ালো, এই বেস দুটো সমান, মাথাগুলো সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো T2 মাইনাস T1 বাই 100 সমান হচ্ছে 1, অতএব T2 মাইনাস T1 সমান 100, ঠিক আছে। খুব ভালো করে করবে, একটু ভালো করে বুঝবে, একটু তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি আর অতটা টাইম দিতে পারছি না, তোমরা একবার ভালো করে দেখবে, তাহলে ভিডিওটা একবার হালকা পজ করে ব্যাক করবে, কোনো অসুবিধা নাই, তোমাদের হাতেই সবকিছু। ওকে, নেক্সট, হ্যাঁ আরেকটা কোশ্চেন আছে, নমুনাটি 75% ক্ষয়প্রাপ্ত হতে কত সময় লাগবে, তাহলে এইভাবে লিখি। আচ্ছা 75% ক্ষয়প্রাপ্ত হওয়া মানে কি, 75% ক্ষয় মানে হচ্ছে 25% অবশিষ্ট,
ঠিক আছে, তখন অবশিষ্ট থাকবে। তাহলে তার যে টাইমটা সময় লাগবে, ধরো আমি এখানে লিখছি সময় বলে টি লিখছি, এগুলো সব এইদিকে ঘিরে দিচ্ছিলাম। তার মানে ওই সময়টা লাগছে টি, আমি অতটা লিখছি না, বুঝে নাও। তাহলে এন সমান এন বাই এন জিরো সমান হচ্ছে 25%, মানে কি এটা 25/100 মানে 1/4, মানে হচ্ছে হাফ হোল টু দি পাওয়ার স্কোয়ার। তো এটা ফর্মুলা কি হয়, এন বাই এন জিরো মানে হাফ টু দি পাওয়ার টি বাই টি, তো তাহলে হাফ টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি মানে 100 ঘন্টা। আর তো আর লিখছি না, এই যে ফর্মুলা আর কি, এই ফর্মুলা ধরে যে কোনো একটা বসাতে পারো, যে কোনো একটা। তাহলে হাফটা স্কোয়ার মানে হাফ টু দি পাওয়ার টি বাই 100, তাহলে এখান থেকে টি বাই 100 সমান হচ্ছে 2, তাহলে এখান থেকে টি সমান হবে 200 ঘন্টা। ঠিক আছে, অর্থাৎ তার 25% অবশিষ্ট হতে, মানে হচ্ছে 75% ক্ষয় হতে সময় লাগবে 200 ঘন্টা। একটু শর্টে লিখেছি, ভালো করে দেখে নেবে। আর আগেই বলেছি পিডিএফ এ খুব ডিটেলস লেখা আছে বলে আমি এখানে এগুলো স্কিপ করছি। ধরে নিচ্ছি তোমরা অনেকে পিডিএফটা পড়ে ফেলেছো, আগে হাতে পেয়েছো, কমিউনিটি পোস্ট আগে দেওয়া ছিল, সব পড়ে নিচ্ছি, মানে এগুলো একটু করে ক্লিয়ার করে গেলেই হবে। ওকে, আর যারা পিডিএফ নিতে পারেনি তারা চিন্তা করো না, আমি তো প্রায় ডিটেলসই বলে যাচ্ছি, কোথাও তো বাদ দিচ্ছি না, না তো ভিডিও অবশ্যই তোমাদের জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে, ওকে ওকে। নেক্সট হচ্ছে, হ্যাঁ, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বহুল ব্যবহৃত দুটি মডারেটর নাম। মডারেটর একটা গ্রাফাইট দণ্ড, আর একটা হচ্ছে ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইড D2O। ঠিক আছে, লিখলাম না। আর মজলের সূত্রটি লেখো, এই সূত্রের প্রভাব পর্যায় সারণীর উপর কিভাবে পড়েছিল বলে দিই একটু। যে এক্স রশ্মি বর্ণালীর যে বৈশিষ্ট্যমূলক বর্ণালী, তার যে কে আলফা কে বিটা, এই যে চূড়াগুলো বৈশিষ্ট্যমূলক বর্ণালীর যে চূড়ার কম্পাঙ্কের বর্গমূল সেটা ওই মৌলটার পারমাণবিক সংখ্যার সাথে সমানুপাতিক। অর্থাৎ রুট নিউ মানে রুট নিউ প্রপোর্শনাল টু জেড। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি এসেছিল রুট নিউ সমান জেড মাইনাস মানে এ ইন্টু জেড মাইনাস বি, এরকম একটা কোনো সূত্র এসেছিল, দেখবো সেই সূত্রটা একটু দেখে নেবে। ওকে, এটাই বলেছে। আর তার প্রভাব কি বলেছিল, যে এর আগে জানতো আর কি, মেন্ডেলিভ সব জানতো যে মৌলের মেন ধর্ম ডিপেন্ড করে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের উপর, কিন্তু মজলে বললেন না, এখানে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক যেটা বলা হয়, তো মানে প্রোটন সংখ্যা কতগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ মৌলের যে মৌলিক ধর্ম, যে কোনো মৌলের বা পদার্থের মৌলিক ধর্ম ডিপেন্ড করে পদার্থের পরমাণু ক্রমাঙ্কের উপর। নাম্বার 2 হচ্ছে সেই অনুযায়ী মৌলগুলোকে সাজানো গেল পর্যায় সারণী, দীর্ঘ পর্যায় সারণী আবিষ্কার সেখান থেকে। নাম্বার 2 হচ্ছে পর্যায় সারণী আগে যে জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলো ভরাট করতে সুবিধা হলো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে যেগুলো ফাঁকা ছিল আর কি। ঠিক আছে, নেক্সট, কিলোগ্রাম পার মিটার কিউব এককে নিউক্লিয়াসের ঘনত্ব কত, এই মানটা প্রায় মনে রাখবে 2 × 10⁻17 মনে। হ্যাঁ, এটা একটু মনে রাখবে, ওই নিউক্লিয়াসের ঘনত্ব ডি অফ নিউক্লিয়াস সেটা হচ্ছে 2 × 10⁻17 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, 17। আর যদি গ্রাম পার সিসিতে বলো তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ, মানে 2 × 10⁻14 গ্রাম পার সিসি। সিজিএসটাও মনে রাখবে, সেটাও মনে রাখবে, পরীক্ষা কি দেবে বলা মুশকিল। ঠিক আছে, পরেরটা ভালো করে আবার কোশ্চেনটা পড়ো তো। দেখা হচ্ছে হিলিয়াম প্লাস পরমাণুর প্রথম উদ্দীপ্ত অবস্থা হাইড্রোজেন পরমাণুর নিম্নতর অবস্থার শক্তির সমান। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর জন্য নিম্নতর শক্তি কত হয়, এটা 9 দাগ নাকি, কতবার ঘুরলাম পিছন দিকে, 8 অথবা বি, 8 অর বি। তো হাইড্রোজেন পরমাণুর জন্য তার যে অ্যাকচুয়ালি যে সূত্রটা সেটা হচ্ছে -13.6 ই সমান En সমান ইন্টু Z²/n², এরকম। ঠিক আছে, তো হাইড্রোজেন পরমাণুর নিম্নতর শক্তি, তো নিম্নতর শক্তি মানে তা কক্ষপথ কটা, এনটাকে 1 লেখো, আর হাইড্রোজেনের জেডটাও তো 1, তাহলে এটা হচ্ছে E1 সমান -13.6 eV ইলেকট্রন ভোল্ট। আর হিলিয়াম প্লাসের ক্ষেত্রে হিলিয়াম প্লাস এর প্রথম উদ্দীপ্ত কক্ষপথ, তো মনে রাখবে যে হিলিয়ামের জেডটা কত হয়, হাইড্রোজেন হিলিয়াম তার মানে 2, আর প্রথম উদ্দীপ্ত কক্ষপথ মানে এনটা 2, কেন না প্রথম ভৌমস্তর মানে হচ্ছে এনটা 1। ঠিক আছে, এটা মনে রাখবে যে ভৌমস্তর বা গ্রাউন্ড লেভেল যেটা মানে নিম্ন শক্তি স্তরের যে লেভেলটা সেটা হচ্ছে ভৌমস্তরের জন্য এনটা 1, তারপরে প্রথম উদ্দীপ্ত স্তর মানে হচ্ছে এনটা 2। তাহলে এখান থেকে ই প্রাইম বলে লিখছি -13.6 Z² মানে 2² এই যে ফর্মুলা 2², তাহলে এটা হচ্ছে -13.6 ইভি। তাহলে এই দুটো সমান আর কি, ই সমান ই প্রাইম, এটা ই লিখছি, তাহলে অতএব ই সমান ই প্রাইম, এটাই দেখাতে বলেছে। ঠিক আছে, আরো ভালো করে পিডিএফ লেখা আছে, দেখে নেবে একটু, আমি মুখেই বলে যাচ্ছি ওইগুলো। আচ্ছা, নেক্সট, তারপর কি বলেছে, ভ্যাকুয়াম ডায়োডের গ্রিডের কাজ কি। গ্রিডটা সাধারণত নেগেটিভ বা পজিটিভ ভোল্টেজে রাখা যায়। গ্রিড বা তার জেলে আমি একটু ছবিটাকে একবার দেখিয়ে দিই। এটা ধরো একটা ভ্যাকুয়াম ডায়োড, ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যাথোড, এটা ক্যাথোড। ওকে, এইখানটা থাকে ফিলামেন্ট। ঠিক আছে, এই ফিলামেন্টটাকে একটা কোনো ভোল্টেজ দেওয়া হয়, এসি ভোল্টেজ, এটা এফ। এখান থেকে ইলেকট্রনগুলো বের হচ্ছে, এই ইলেকট্রনগুলো বের হচ্ছে, এইখানটা পজিটিভ ভোল্টেজে প্লেটটা থাকে, পিটা পজিটিভ ভোল্টেজে থাকে, মাঝখানটা থাকে তারজালি বা গ্রিড এইখানটা। তো এটা হচ্ছে গ্রিডটাকে যদি পজিটিভ ভোল্টেজ দিই তাহলে ইলেকট্রনগুলো টানবে, দ্রুত ইলেকট্রনগুলো বেরোবে। আর নেগেটিভ ভোল্টেজ দিলে ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে, ইলেকট্রনগুলো যেহেতু নেগেটিভ চার্জ, ঠিক আছে, এগুলো ইলেকট্রন, তো যে কারণে তখন ইলেকট্রন প্রবাহটা কমবে, কারেন্টটা সেই মতো আমরা কমা বাড়া করতে পারবো। অর্থাৎ এক বাক্যে লিখবে যে গ্রিডের
ভোল্টেজটা নেগেটিভ বা পজিটিভ রেখে এবং তার মান কমা বাড়া করে ইলেকট্রনের যে নির্গমন, ক্যাথোড থেকে নির্গমন, সেটাকে পরিবর্তন করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়, ফলে ক্যাথোডের যে কারেন্টটা, সেই কারেন্টটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, নেক্সট। তারপরে কি বলেছে, পরে একটা অঙ্ক দিয়েছে মনে হচ্ছে। একটি ভ্যাকাম ট্রায়োডে ভোল্টেজ বিবর্ধন 25, গ্রিড ভোল্টেজে কি পরিবর্তনের ফলে প্লেট ভোল্টেজ 50 ভোল্ট বৃদ্ধি পায়? আচ্ছা, ভোল্টেজ বিবর্ধন আমি এভি বলে লিখছি। এভি মানে হচ্ছে তার কোনটা আউটপুট, এইটা দেখো, এটা লোড রেজিস্ট্যান্স এক করেছে, এটা আউটপুট, তার মানে প্লেট ভোল্টেজের ক্ষেত্রে তাহলে এটা আসবে দেখো আউটপুট, ঠিক আছে, বাই ইনপুট। ইনপুটটা কিভাবে মাপবে, এই যে এই জায়গাটা, এইখানটাতে মানে ব্যাটারি সাহায্যে এখানটা দিয়ে যে এখানটা ইনপুটটা তৈরি করে, তাহলে এই দিকটা ইনপুট, এটা আউটপুট, ঠিক সেই ট্রানজিস্টরের যে সার্কিটগুলো মনে হচ্ছে সেই মতো। তাহলে মানে প্লেট ভোল্টেজ বাই ডেল ভিজি, মানে গ্রিড ভোল্টেজের চেঞ্জ, ডেল মানে চেঞ্জটা আর কি। তো তাহলে এখান থেকে কি জানতে চাইছো, কি জানতে চাইছে, গ্রিড ভোল্টেজে কি পরিবর্তন, তাহলে ডেল ভিজিটা জানতে চাইছে। ডেল ভিজি সমান হচ্ছে ডেল ভিপি বাই এ, মানে বিবর্ধন। তাহলে ডেল ভিপি বলেছে 50 ভোল্ট, মানে প্লেট ভোল্টেজ 50 ভোল্ট বৃদ্ধি পাবে, আর বিবর্ধন 25, তাহলে এটা হবে 50 বাই 25, তার মানে 2 ভোল্ট। ঠিক আছে, তাহলে গ্রিড ভোল্টেজ সামান্য 2 ভোল্টে দিয়ে দেখো এত কিছু চেঞ্জ করতে পারে, মানে ওর ক্ষমতা কতটা বুঝতে পারা যাচ্ছে। হ্যাঁ, এটা আবার কি বাড়াতে হবে না কমাতে হবে, আমাকে বলেছে প্লেট ভোল্টেজ বাড়াতে হবে। দাঁড়াও দাঁড়াও, ভালো করে বোঝো, প্লেট ভোল্টেজ বাড়ানো মানে ইলেকট্রনগুলোকে বেশি বেশি তাহলে টানবে, তার মানে এটাকে কমিয়ে রাখতে হবে, তবে তো ইলেকট্রনগুলো বেশি বেশি ছুটবে। যদি গ্রিড ভোল্টেজটা বাড়িয়ে দিই তাহলে বিকর্ষণ করবে, তখন কিন্তু বেশি ইলেকট্রন ছুটতে পারবে না। তাহলে এখানে লিখে রাখবে প্লেট ভোল্টেজকে 2 ভোল্ট কমাতে হবে, এটা লিখে রাখবে, কমাতে কি লিখলাম গো, কমাতে হবে। ঠিক আছে এগুলো, ওকে ওকে। নেক্সট, পরেরটা এসো, একটি 2 ইনপুট অর গেটের সত্য সারণী লেখো। পারবে সবাই এটা। আজকে খুব দ্রুত ভিডিওটা শেষ করবো, মানে এত কম সময় মানে ভিডিও আমার কোথাও শেষ হয়নি। ওই যে বললাম বেনিফিট গুলো নিচ্ছি, এক পিডিএফ, তোমাদের যেহেতু প্রচুর জন দেখছি পিডিএফ ডাউনলোড করছো, আমি অতটা প্রথম আশা করিনি আর কি। তো এখন দেখছি প্রচুর, মানে এখন কি প্রথম থেকে যেদিন থেকে দিয়েছি কমিউনিটি পোস্টারে, তো সেটা দেখে আমি বুঝলাম যে তাহলে তোমাদের ওখানে হেল্প যখন হচ্ছে, এইখানটায় জাস্ট তোমাদের কঠিন জায়গাগুলোকে আমি মানে কি বলবো, অ্যাকচুয়ালি সাহায্য করবো, বাকি সহজ জায়গাগুলো সাহায্য করার কোনো দরকার নেই, ফালতু মানে বিরক্ত ধরে যাবে ভিডিওগুলো দেখতে দেখতে, এটা আমি জানি। পিডিএফ এ পড়তে যতটা ভালো লাগবে, ভিডিও দেখতে একটা টাইম পর বিরক্ত ধরে যায়। ঠিক আছে, আচ্ছা আমি কি করাচ্ছিলাম ভুলে গেলাম যে তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে আমিও কোথায় হারিয়ে যাই, হাই রে। একটি 2 ইনপুট অর গেটের সত্য সারণী। ওকে, অর গেট জানা আছে, অর গেট মানে জাস্ট ইনপুট গুলোকে যোগ করে দেয়। এটা এ আর বি ধরো ইনপুট যাচ্ছে, ওয়াই ইকুয়ালস এ আর বি, ঠিক আছে। তো এর সত্য সারণী, এটা ধরো ইনপুট এ, এটা বি, আর এটা হচ্ছে আউটপুট ওয়াই। ওকে, এখান থেকে এটা হচ্ছে ইনপুট, এই এখানে লেগে যাস না বাবা, তাহলে প্রবলেম হয়ে যাবে। তো এটা হচ্ছে আউটপুট। ওকে, তো 1 আর 0, 1 প্লাস 0 কত হয়, 1 আর 0 1, 0 1, 0 আর 1 যোগ করলে তোমরা ওইভাবে মনে রাখবে, খুব সোজা, 0 আর 0 মিলে কিন্তু 0 হয়, কিন্তু এইটাকে একটু ডেঞ্জারাস, 1 আর 1 মিলে হচ্ছে 1, যে কোনো একটা হাই থাকলে অবশ্যই হাই থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, আর কিছু জানতে চাইনি। বেশি জানতে না চাইলে কখনোই বেশি কথা বলবে না, ওখানে গিয়ে ইলেকট্রনিক সার্কিট আঁকতে শুরু করে দিলে, বোঝানোর জন্য ইলেকট্রিক্যাল সার্কিট আঁকতে শুরু করে দিলে, একদম না, ফালতু জায়গায় যেন একদম কথা বলবে না আর কি। ওখানে যতটুকু বলবো ততটুকু, তবেই তোমার স্মার্ট ওয়েতে নাম্বার আসবে। শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে কিভাবে অর গেট প্রস্তুত করবে দেখাও। নয়ের অর বি, ন্যান্ড থেকে অর, তার মানে কি আসছে, ধরো ন্যান্ড গেট মনে আছে, একটু ভালো করে আঁকি ন্যান্ড গেটটা। ধরো এই একটা ন্যান্ড গেট, ঠিক আছে, এটা এ আসছে, এইখানটা আসার পর কি করবো, মানে এ আর এ মিলে, এখানটা ধরো এ ঢুকছে, এখানটা তো এ ঢুকছে, এই দুটো এ ঢুকছে, এটা এটা এ আর এ মিলে এখানটা এ ইন্টু এ করে, অর্থাৎ এ ইন্টু এ দিয়ে এই যে নট গেটটা আছে এটা বার করে দেয়, মানে হচ্ছে এ বার। ওকে, এইখানেও তাই, একইভাবে আমরা যদি দুটো ইনপুট করেও নিই এইটা, তাহলে এখানে ধরো বি আসছে, এটা বি আর বি দুটো ঢুকছে, এখানটা বি ঢুকছে, এখানটা বি ঢুকছে, আর অ্যান্ড মানে হচ্ছে বি ডট বি, মানে গুণ করে দেয়, তাকে নট করে দেয়, অর্থাৎ বি বার। ঠিক আছে, এ আর বি যখন যাচ্ছে, দেখো অর গেট বলেছে মানে আবার একটা ন্যান্ড গেট লাগবে, এইভাবে মনে রাখতে পারো তোমরা। তো এইটা এ বার যাচ্ছে, এখানটা বি বার যাচ্ছে, এই দুটো মিলে আবার কি হলো, এই অ্যান্ড গেট আসার পর আবার অ্যান্ড মানে গুণ হচ্ছে এ বার ডট বি বার, ঠিক আছে, গুণ হলো, আবার নট মানে তার আবার বার, তাহলে এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সমান এ বার ডট বি বার তার আবার বার, এখানটা ডি মর্গানস ল লাগিয়ে দাও, মানে এ ডবল বার, এই উপরে বারটা ভেঙে যাচ্ছে দুটো আকারে, বি ডবল বার, মাঝে ডটটা হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এ ডবল বার মানে একবার ডিগবাজি আর একবার ডিগবাজি, এ প্লাস বি, এটাই অর গেট। ঠিক আছে, এখানে লিখে দেবে ডি মর্গানসের উপপাদ্য সাথে, ডি বহুবার এগুলো করছো, মানে তোমাদের এগুলো পুরো মুখস্থ থেকেও মুখস্থ হয়ে যাবে, ডি মর্গান উপপাদ্য, উপপাদ্য। ঠিক আছে, ওই যাই হোক উপপাদ্য, এটা বাংলা ভাষায় না বিদ্যাসাগর রাগ করবে বাবা, দরকার নেই।
বিদ্যাসাগর রাগ করলে আমাদের পাপ হবে, তো ওনাকে আগে সম্মান জানাই, দটা ভালো করে লিখলাম। দূর, তাহলে প দ সবই ভালো করে লিখতে হবে। হস্যু প পয়াকার দয় যে ফলা, ছোটবেলায় ক্লাস 1-এ পড়তাম। হস্যু প পয়াকার দয় যে ফলা। নেক্সট, 41 এই দশমিক সংখ্যাটিকে দিক সংখ্যায় রূপান্তরিত করো। 9 অথবা সি। আসলে এটাকে শর্ট ভিডিওতে দিয়ে দেবো, সেই জন্য এটাকে একটু অন্যভাবে বলি, ঠিক আছে? তো আগে লিখে দিই 41 10, এটাকে কত, এই যে দিক। তো দেখো এই যে 41 10 থেকে কত 2 মানে কি, 41 ডেসিমাল নাম্বার থেকে তোমাদেরকে বাইনারি নাম্বার নিয়ে যেতে হবে, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি। এক ঝলকে পড়ে নাও শুধু ডেসিমাল থেকে বাইনারি, একটা যদি বুঝে যাও আর কোনো মানে তোমাদের কোনো কোশ্চেন এখানে আটকাবে না। জাস্ট ডেসিমাল থেকে বাইনারি নিয়মটা বলছি, পরে কোনো একটা ভিডিওতে বাইনারি থেকে ডেসিমাল আসবো, ঠিক আছে? এই যে মডেল পেপার 8 তোমাদের পুরো ভিডিও সলিউশন এবং পিডিএফ তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। সো ভিডিও লিংকে যাও, ডেসক্রিপশনে যাও, কমেন্ট বক্সে যাও, তোমরা আরামসে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে ভিডিওটাকে অ্যাটাচ করে দিচ্ছি। দেখো কি করবে, জাস্ট 41 কে ভাগ করে 2 দিয়ে। কেন 2 দিয়ে? এই যে মানে বাইনারি নাম্বার বলেছে 2 দিয়ে ভাগ 2, এখানে ভাগশেষ গুলো লিখবো। এই জায়গাটা আমরা কি লিখবো, ভাগশেষ। একটা ভিডিওতেই তোমরা সমস্ত ভিডিওগুলো এখানে বুঝে যাবে, ঠিক আছে? তাহলে 2 20 দুগুণে 40। আচ্ছা, এখানে 20 নাম্বারটা এখানে নয়, সরি, ভাগশেষটা। তাহলে দেখো 2 20 40, তাহলে কত ভাগশেষ 1। আবার এই 20 কে ভাগ করে 2 দিয়ে, কত হবে 10 দুগুণে 20, ভাগশেষ কত 0। আবার 2 দিয়ে ভাগ, কত হবে 5 দুগুণে 10, ভাগশেষ কত 0। আবার 2 দিয়ে ভাগ, 2 দুগুণে 4, ভাগশেষ কত 1, লিখে দাও। আবার 2 দিয়ে ভাগ, 2 1 কে 2, ভাগশেষ কত 0। আর কিছু করবে না, এইখানে এই যে ভাগফলটা পেলাম এটাকে নিতে হবে, ঠিক আছে? এখান থেকে জাস্ট উপর পর্যন্ত তোমরা টেনে দাও। অতএব কি লিখবে, 41 10 মানে হচ্ছে এই নিচে থেকে উপরে লাগবে 1 0 1 0 0 1, 1 0 1 0 0 1। এই ধরনের সমস্ত মজার ভিডিও পেতে এবং খুব ইন্টারেস্টিং সমস্ত ফিজিক্সের রিলেটেড সমস্ত কোশ্চেন সলিউশন পেতে, পিডিএফ পেতে তোমাদের হ্যান্ড রিটেন পিডিএফ দেওয়া হয়। সো আমাদের এসপিডি সমাধান চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো তাহলে আমরা আবার মূল ভিডিও চলে যাই। হ্যাঁ, এটা এইভাবে বলার কারণটা ছিল শর্ট ভিডিওতে তোমাদেরকে দেবো। তো এরপর থেকে আর কি শর্ট ভিডিও আসবে, লং ভিডিও আসবে, পিডিএফ আসবে, অনেক কিছু আসবে তোমাদের জন্য, ওকে? তো ভালো লাগছে তোমাদেরকে দিতে, মানে দেওয়াতে একটা আলাদা শান্তি গো, আলাদা আনন্দ। ওকে, নেক্সট কি বলেছে, বিস্তার বিরূপণ কাকে বলে? সহজ বাক্যেই বলি, কঠিন বাক্যে বলা যাবে না। যে দূর দূরান্তে সম্প্রচারের ক্ষেত্রে বা সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে তথ্য সংকেতকে এবং বাহক তরঙ্গের উপর বা কি বলা হয়েছে, হ্যাঁ, বাহক তরঙ্গের উপর তথ্য তরঙ্গকে বা তথ্য সংকেতকে চাপানো হলে, বিরূপিত করা হলে, যদি তথ্য সংকেতের বিস্তার খুব সামান্য পরিমাণে পরিবর্তিত হয়, পর্যায়ক্রমে সামান্য পরিমাণে পরিবর্তিত হয়, কিন্তু কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, তাহলে চেঞ্জ কি হচ্ছে, বিস্তার। তাই একে বলা হয় বিস্তার বিরূপণ। সুন্দর খাতায় আছে, লেখাও আছে, বইয়েতে তো সবাই মুখস্থ করবে, ওকে? ঠিক আছে। নেক্সট, একটি বিস্তার বিরূপিত তরঙ্গের সর্বোচ্চ সর্বনিম্ন বিস্তার 10 ভোল্ট 2 ভোল্ট, এর বিরূপণাঙ্ক কত হবে? বিটা এখানে লিখে দিচ্ছি, এটা মনে হয় 10-এর দাগ ছিল নাকি? হ্যাঁ, 10-এর দাগ, 10-এর বি, 10-এর বি। তো দেখো বিটা সমান ভি ম্যাক্সিমাম মাইনাস, উপরে মাইনাস হয় মনে রাখবে, কারণ বিটার মান একের থেকে এখানে সাধারণত কমটাকেই নেওয়া হবে, বেশি হয়ে গেলে ওভার মডুলেশন হয়ে যায়, তখন অনেক নয়েজ চলে আসে। ভি মিনিমাম, তাহলে একটা হচ্ছে 10 আর 5 বলেছে সম্ভবত, 10 আর 2, তাহলে এটা 10 মাইনাস 2, 10 প্লাস 2 সমান 8/12, 4 দুগুণে 8, 4 3 12, এটা কত হয় 0.66 বা 67, ঠিক আছে? বিটা সমান 0.67, এটা অ্যান্সার, ওকে? ওকে, নেক্সট, পরের কোশ্চেন। তো একটি বিস্তার বিরূপিত তরঙ্গে হয়ে গেল। তো তথ্য সংকেতের বাহক তরঙ্গের সঙ্গে কি কি কারণে মডুলেশন ঘটাতে হয়? বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বাহক তরঙ্গের সঞ্চার কি কি পদ্ধতিতে ঘটানো হয়? শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। নাম্বার 1, আমাদের অ্যান্টেনার দৈর্ঘ্য কমানোর জন্য। আমরা যদি মডুলেশন ইউজ না করতাম, তাহলে ওই যে তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো বড় বড় তরঙ্গ থাকে তাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এদের ক্ষেত্রে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, প্রচুর বড় অ্যান্টেনা লাগতো, যেটা মানে মেনটেন করা বা ম্যানেজ করা সবটাই মানে ভেঙে পড়তো, সব দিকটা আর কি কষ্টকর। নাম্বার 1। নাম্বার 2, নয়েজ সৃষ্টি হয় প্রচুর। যদি আমরা সমস্ত তরঙ্গগুলোকে একসাথে ছেড়ে দিতাম, দিয়ে অ্যান্টেনার মাধ্যমে গিয়ে অন্য অ্যান্টেনাতে গিয়ে গ্রাহক রূপে মানে অ্যাকসেপ্ট করলো, সেখানে কি হতো, ঠান্ডা লাগছে কানটা, রাতের বেলা রাত কটা বাজছে, 12:30, রাতের বেলা ঠান্ডা লাগছে আর কি, ওই জন্য মাঝে মাঝে কথাগুলো কেঁপে আছে, যাই হোক তোমরা বুঝতে পারবে। তো তখন কি হতো, সবগুলো একসাথে মিশে গিয়ে নয়েজ তৈরি করতো, ওখানে গিয়ে সেপারেট করা যেত না, সেই প্রবলেমটা হতো। তাহলে মডুলেশন সুবিধাটা কি হয়, সেটা করতে হয় না, জাস্ট তথ্য সংকেতটা কি বিরাট হাই ফ্রিকোয়েন্সি একটা বাহক তরঙ্গের উপর চাপিয়ে দেওয়া হয়, ফলে ওখানে গিয়ে সেটা সেপারেট করাটা অনেক সোজা হয়, কারণ দুটোর মধ্যে তরঙ্গের যে কম্পাঙ্ক প্রচুর ডিফারেন্স থাকে, সহজে বোঝা যায়, ফলে মানে বাহক তরঙ্গের কম্পাঙ্কটা এমনি প্রচুর বেশি হয়, সেটাকে সহজে আলাদা করে নেওয়া যায়, ঠিক আছে? তো এই তথ্যগুলো একটু লিখবো, আরো 2-3টে পয়েন্ট যোগ করা আছে পিডিএফ এ। সো কিছু তো সারপ্রাইজ থাকুক, মানে কিছু একটা সিক্রেট থাকুক পিডিএফ এর জন্য,
ঠিক আছে, ওগুলো তোমরা মুখস্থ করবে, পড়বে, আমি আর বলছি না। আচ্ছা, তারপর বলেছে যে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বাহক তরঙ্গের সঞ্চার কি কি পদ্ধতি? 3টে পদ্ধতি জানো, নভ তরঙ্গ, ভূমি তরঙ্গ আর আকাশ তরঙ্গ মনে হয়, মানে স্কাই ওয়েভ, স্পেস ওয়েভ আর হচ্ছে গ্রাউন্ড ওয়েভ। ওকে, নেক্সট আমরা সেকশন সি ঢুকে গেছি। μ2/v - μ1/b পদ্ধতিতে এই সমীকরণ থেকে পাতল লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা একটু করে দিই। 11। আচ্ছা, একটা লেন্স আঁকো। এটা আমি লেন্সটাই ভালো করে আঁকার চেষ্টা করছি। এটা ধরো বস্তু এ থেকে প্রথম তলে একটা গেল, ঠিক আছে, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক μ1, লেন্সের প্রতিসরাঙ্ক μ2, লেখালেখি কিচ্ছুতে যাচ্ছি না, শুধু মুখে বলে যাচ্ছি, তোমরা পারবে। আচ্ছা, এই প্রথম তলে যখন প্রতিসরণ হচ্ছে এই সজ্জা যাচ্ছে, যদি এই দ্বিতীয় তলটা না থাকতো তাহলে এ মোটামুটি এই যে সজ্জাটা যাচ্ছে এই সজ্জা গিয়ে এইখানে কোথাও মিট করতো, মানে বি বিন্দুতে প্রতিবিম্ব তৈরি করতো, ঠিক আছে। কিন্তু এই তলটা মানে এই দ্বিতীয় তলটা, এটা ধরো বক্রতা ব্যাসার্ধ R1 আর এইটা বক্রতা ব্যাসার্ধ R2, ঠিক আছে। আমি সব মুখে বলে যাচ্ছি, আবারও বললাম। তো এখান থেকে গিয়ে এই লেন্সটা থেকে এইখানে যে আবার একবার প্রতিসরণ হচ্ছে, মানে এই জায়গাটা প্রতিসরণে এই কাছে চলে আসছে, এটা ধরো ডি বিন্দু, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে বস্তু, এর বস্তু দূরত্ব আমি ধরে নিচ্ছি সেন্টার থেকে, এখান থেকে হচ্ছে ইউ, আর এটাকে ভি প্রাইম ধরো, যেটা এটা অসৎ বিম্ব তৈরি করছে, এর জন্য বিটা হচ্ছে অসৎ বিম্ব, আবার বিটা যখন অসৎ বস্তু হিসাবে কাজ করছে, ডিটা হচ্ছে তার সৎ বিম্ব, তাহলে এটাকে আমি ভি হিসাবে ধরছি, ঠিক আছে, এই মিডল থেকে। তো তাহলে দেখো, প্রথম তলে গাউসের সূত্র অ্যাপ্লাই করো, গাউসের সূত্র। তো সেখানে কি হচ্ছে, এটা হচ্ছে বস্তু মানে সৎ বস্তু, আর বিটা হচ্ছে অসৎ বিম্ব, ঠিক আছে, অসৎ বিম্ব। তাহলে আমাদের μ2/v মানে কি, μ2টা কার জন্য হয়, প্রতিবিম্বের জন্য। তাহলে এখান থেকে দেখো, এখানে μ2 মানে হচ্ছে এইটা, তাহলে μ2/v প্রাইম। খেয়াল করো, যদিও রশ্মিটা কিন্তু এই দিকে ডট ডট করে টেনেছে, মনে হচ্ছে এখানে মিট করতো, বাট অ্যাকচুয়ালি মিট করেনি। অ্যাকচুয়ালি রশ্মিটা μ2-র মধ্যে আছে, এই লেন্সের প্রতিসরাঙ্ক μ2, তাহলে μ2-র মধ্যে আছে বলে আমরা এখানে μ2ই ধরবো, এই দিকে আর কোনো প্রতিসরাঙ্ক নিয়ে কাজ করবো না। আর এই প্রান্তে প্রতিসরাঙ্কটা ধরে নাও μ3, যে দিকে প্রতিবিম্ব আছে আর কি। তাহলে μ2/v প্রাইম মাইনাস এইটা হচ্ছে μ1 মাধ্যমে আছে এইটা, তো ইউ, তাহলে μ1/u সমান হচ্ছে μ2 মাইনাস μ1 বা এই প্রথম তলটা বক্রতা ব্যাসার্ধ, মানে এটাকে একটা গোলকের ভাবো, তার যে বক্রতা ব্যাসার্ধ R1, আর দ্বিতীয় তলে সেখানে বুঝে নাও যে বিটা হচ্ছে অসৎ বস্তু, ঠিক আছে, আর ডিটা হচ্ছে সদ্বিম্ব। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা খেয়াল করো, এখানে প্রথমটার জন্য আমরা μ2, এই যে বি এর জন্য μ2 নেই ভাবো, কারণ সে তার কার্যকারিতা কিন্তু লেন্সের মধ্যে, এখানে কোনো রশ্মি অ্যাকচুয়ালি যায়নি, গেছে কোথায়, এই μ3-তে এইটা গেছে। তাহলে আমরা লিখছি μ3/v মাইনাস μ2/v প্রাইম সমান μ3 মাইনাস μ2, দ্বিতীয় তলে বক্রতা ব্যাসার্ধ R2 ধরেছি, ঠিক আছে, দুটোকে যোগ করে দাও, μ2/v প্রাইম মাইনাস μ2/v প্রাইম কেটে যাবে, তাহলে μ3 যোগ করে, এখন লিখবে যোগ করে, আমি আর অত লিখতে পারছি না, μ3/v মাইনাস μ1/u সমান এই দুটো যোগ করে দাও, μ2 মাইনাস μ1/R1 μ3 মাইনাস μ2/R2, ঠিক আছে। তো এখন লেন্সটা চারপাশে যদি এক হয়, ধরো এমনটা যদি না হয় যে আমি নিচেতে জল লাগলাম, এটা ধরো এরকম হচ্ছে, ধরো এখানটা জল, ঠিক আছে, তার উপরে লেন্সটা বসানো আছে, তার উপরে বাতাস, তার মানে কি, তাহলে লেখার এক প্রান্তে জল অন্য প্রান্তে বাতাস, সেটা করছি না, লেন্সটা জাস্ট বায়ুর মাধ্যমেই রাখা আছে। তাহলে কি হয়, লেন্সের চারপাশের মাধ্যম একই থাকলে এখানে লিখে দেবে, লেন্সের চারপাশের মাধ্যম একই হলে তাহলে কি দাঁড়ায়, এইটাও যায় এইটাও তাই, চারপাশটা বায়ু, তাহলে μ1 সমান μ3 সমান 1 ধরে নাও, মানে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, আর μ2 টাকার 2 লেখার দরকার নেই, μ2 টাকা শুধু মিউ লেখো, 1 2 3 না থাকলে পৃথক করার কোনো দরকার নেই। তাহলে এখানে বসিয়ে দাও, যেটা কি লিখেছিলাম ভি, তো μ3-র জায়গায় 1/v মাইনাস 1/u, μ2-র জায়গায় μ মাইনাস 1/R1 প্লাস এটা 1 মাইনাস μ/R2, এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে μ মাইনাস 1 হয়ে যাবে, আর এই যে 1/v মাইনাস 1/u এটাই তো 1/f লেন্সের ফর্মুলা, এখান থেকে μ মাইনাস 1 কমন নিয়ে নাও, 1/R1 মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, তাকে একটা কমন নিলে 1/R2, এটাই লেন্স মেকার্স ফর্মুলা, ঠিক আছে, লেন্স নির্মাতার সূত্র। ওকে, পারবে। ওকে, নেক্সট 11B, কিছু কঠিন নেই আর কি, এগুলো সোজা বারবার প্র্যাকটিস করবে, হাতে কলমে রেডি করবে, পরীক্ষার জন্য ঝাক্কাস। 11B, একটি বস্তু পর্দার মধ্যে দূরত্ব অপরিবর্তিত রেখে তাদের মধ্যে একটি উত্তল লেন্সকে দুটি আলাদা অবস্থানে বসিয়ে দুবার স্পষ্ট প্রতিবিম্ব পাওয়া যায়। প্রতিবিম্ব দুটি দৈর্ঘ্য d1 d2 হলে দেখা যাচ্ছে বস্তু দৈর্ঘ্য d সমান, পুরো থিওরিটা তুলে দিয়েছে, ঠিক আছে। ধরো এই মোমবাতিটা এখানে পর্দায় যখন এটার মধ্যে দূরত্ব হচ্ছে d, ওকে, তো এই লেন্সের এই একটা অবস্থান, এর জন্য বস্তু এটা ধরো L1 অবস্থান,
এখানে বস্তু দূরত্ব তখন E1 হয়, আর এখান থেকে এটা V1 হয় প্রতিবিম্ব দূরত্ব, এখান থেকে এটা, ঠিক আছে। আরেকবার লেন্সটা এই জায়গায় একটা রাখা হয়, এটা ধরো L2 অবস্থান, তখন U2 টা হয় এখান থেকে এতটা, এখান থেকে এইটা, আর V2 হয় এইটা, ঠিক আছে। এবার ছবি অনুযায়ী দেখতে পাচ্ছ এখান থেকে E1 সমান V2, আর এইখান থেকে V1 সমান এখান থেকে হচ্ছে U2, এটা হয় আর কি। তো সেক্ষেত্রে শর্ত হচ্ছে শর্ত D greater than 4f, মানে এই যে ডিসটেন্সটা অবশ্যই লেন্সের ফোকাস থেকে 4 গুণের থেকে বেশি রাখতে হয়, আর তখন E1 সমান V2 আর U2 সমান V1 হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে E1 প্লাস V1 সমান U2 প্লাস V2 সমান D, মানে খেয়াল করো এটা E1, এখান থেকে এটা হচ্ছে V1, এটা তাহলে দুটো মিলে তো D হচ্ছে, এখান থেকে এটা এই হচ্ছে শর্ত। তো এগুলো আমি জাস্ট সংক্ষেপে লিখে রাখলাম, বেশি কিছু লিখছি না। তো এখন L1 অবস্থানের জন্য তার মানে কি এইটা যেহেতু কাছে আছে না, এই প্রতিবিম্ব দূরত্ব বেশি হয়ে যাচ্ছে দেখো, আর আমরা জানি বিবর্ধন মানে প্রতিবিম্ব দূরত্ব বা বস্তু দূরত্ব। তো সেক্ষেত্রে এর যে প্রতিবিম্বটা তৈরি করবে এটা অনেকটা বড় করবে, মানে এইখানে প্রতিবিম্বটা অনেকটা বড় করবে। আমি আর ভালো করে মোমবাতি আনলাম না, জাস্ট একটা আলোচনা দিচ্ছি। আর এই লেন্সটার জন্য প্রতিবিম্বটা ছোট করে দেবে, মানে একটা ধরো D1 আকৃতি আর একটা বড়টা হচ্ছে D2 আকৃতি, এখান থেকে এতটা। তো দুটোর যে গুণোত্তরীয় মধ্যক সেটা হচ্ছে এটা, M1 সমান D1/D মানে হচ্ছে এর প্রতিবিম্ব দূরত্ব কত, E1/E1, এক নম্বর তো E1। আর L2 অবস্থানের জন্য M2, এটা হচ্ছে D2/D, তাহলে এটা হবে V2/U2, ঠিক আছে। প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, এটাই তো হয়, ঠিক আছে। ছবি খুব ভালো করে আঁকিনি, জাস্ট জগাবাগে একটা দেখাইছি, তোমরা বুঝে নাও যে এইটা লেন্সটা কাছে আছে মানে কি বস্তু দূরত্ব কম, তাহলে E1টা কম, কিন্তু V1টা দেখো এখান থেকে এতটা, তো এইটা বেশি উপরেটা বেশি, মানে এমটা অনেক বড় হবে, তার মানে বস্তুটা বড় হবে প্রতিবিম্বটা। এইটা ক্ষেত্রে প্রতিবিম্ব ছোট হবে, দুটো গুণোত্তরের মধ্যে আসবে। তো M1 M2 গুণ করে দাও, D1 D2/D2, এইটা থেকে এটা গুণ করলে মানে হচ্ছে V1/U1 ইন্টু V2/U2, ঠিক আছে। তার মানে হচ্ছে D-U1 ইন্টু D-U2/U1 কি করে এই এখান থেকে V1 মানে D মাইনাস, যে D মাইনাস আমি একটা লিখছি, V1 সমান D-U1 আর V2 সমান হচ্ছে D-U2, ঠিক আছে। তো এটাকে একটু গুণ করে দাও, তাহলে এটাকে গুণ করলে হয় D2-U1 প্লাস U2 ইন্টু D প্লাস U1U2/U1U2, আবার গুণ করে দাও, একটা চেঞ্জ করে দাও, D2-U1U2 জায়গায় V1 লেখো, আমরা লিখেছি এটা হয় আর কি শর্ত, এটা প্রমাণ করার দরকার নেই, অত প্রমাণ করতে জানো তাহলে পরীক্ষায় শেষ করতে পারবে না, এটাকে লিখে দেবে, ঠিক আছে। তো তাহলে E1 প্লাস V1 মানে আবার দেখো D, এইটা D, তাহলে D2-D ইন্টু D প্লাস U1U2/U1U2, ঠিক আছে। তাহলে এটা আছে দেখো D2 প্লাস U1U2/U1U2, তাহলে এটা দেখো কাটাকাটি হলে D2 U1U2/U2 মানে 1, তো কি দাঁড়ালো এইটা D1 D2/D2 মানে 1, কোথায় লিখি, তাহলে এখান থেকে D1 D2/D2 মানে 1, তাহলে এখান থেকে D সমান √of D1 D2, ঠিক আছে। এটাই দেখাতে বলেছে, সোজা প্রমাণ, খুব ভালো করে করবে, বইতে গাদা মানে বহুবার তোমরা করে এসছো। নেক্সট পরেরটা 11 বি কমপ্লিট, মানে 11 অথবা ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে লাল আলো এবং 480 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে নীল আলো ব্যবহার করা হলো। এন এর যে মানের জন্য n তম লাল পটি n+1 তম নীল পটির সঙ্গে মিশে যায় সেটা নির্ণয় করো। দেখো এখানে একটা জিনিস বোঝো, যে আমি লাল আলোর জন্য ধরো তরঙ্গ মানে যে পটিগুলো এসছে এই বেধে, ঠিক আছে, আর নীল আলোগুলোর জন্য এসছে ধরো আমি এইভাবে লিখছি, যেগুলো ডট ডট করে টানছি, একটু শুরু হয়ে গেছে ধরো, আর লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে বিটার ঝালরটা বেশি হবে, তোমরা জানো যে বিটা সমান তো ল্যামডা D/D, এটাই তো হয়। তাহলে কি হচ্ছে লালের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে তার ঝালরটা বেশি হবে আর কি, প্রস্থচ্ছেদটা বেশি। তো খেয়াল করে এই যে ডট ডট করে টেনেছি, কাকে কোথায় মিশছে দেখো, একটা জায়গায় গিয়ে কোথাও মিশছে হয়তো, ছবিতে মোটামুটি এইখানটা মিশেছে ধরে নিচ্ছি। খেয়াল করে এখানে নীলটা দেখো 1টা 2টো 3টে 4টে হয়তো মিশেছে, আর এই লালটা তখন 1টা 2টো 3টে ঠিকঠাক যায়নি, মানে কি তখন নীলের ক্ষেত্রে এখানে দেখো একটা বেশি আছে, এইটা বোঝাতে চাইছে যে নীলটা যেহেতু সরু হচ্ছে, অর্থাৎ আমি আরেকটু যদি এইভাবে আঁকি আর কি, এইভাবে একটু সরু করে দিই, তাহলে নীলটা এখান থেকে এই ডিস্টেন্স আমি সাপোজ বলছি এইখানটা গিয়ে ওরা ঠিকঠাক মিশছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সের জন্য নীলটার ক্ষেত্রে আমি বললাম যে n+1টা বিটা পাওয়া যাবে, আর এইখান থেকে এইটার জন্য লালটা অবশ্যই n হবে, এই জিনিসটাই বলতে চাইছে আর কি, যেটা শুরু হবে সেটাতে বেশি বেশি লাগবে, যেটা মোটা হবে কম লাগবে। তো লাল আলোর জন্য ঝালর প্রস্থ, এটা আরো ভালো করে ছবিতে দেওয়া আছে দেখবে পিডিএফ এ, ঝালর প্রস্থ এটাকে আমি লিখছি বিটা আর সমান হচ্ছে ল্যামডা R ইন্টু D/D, আর নীল আলোর জন্য ঝালর প্রস্থ বিটা B মানে ব্লু ল্যামডা B ইন্টু D/D,
তো যেহেতু ল্যামডা আর গ্রেটার দেন ল্যামডা বি, মানে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি ব্লু অপেক্ষা, ইমপ্লাইজ বিটা আর গ্রেটার দেন বিটা বি। তাহলে বিটা রেডের জন্য মোটা হবে, রেডের জন্য ঝালকটা মোটা হয়ে যাবে। মোটা যখন হবে সে অল্প মানে একই জায়গার মধ্যে, অর্থাৎ এইটুকু ধরো জায়গা, ঠিক আছে। এইটা যদি লাল আলো যদি এরকম মোটা মোটা হয়, সে ধরো আমি বলে একটা দুটো তিনটে চারটে ঝালর পাচ্ছে। আর নীল আলোটাকে আমি এরকম করে করে রাখছি, ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, মানে শুরু করে রাখছি ডট ডট করে, যেগুলো হালকা করে বোঝাচ্ছি জাস্ট। তাহলে এই নটা এর মধ্যে এইটুকু জায়গার মধ্যে নটা ধরে যাবে, ঠিক আছে, এরকম ব্যাপারটা আসছে আর কি। তো এখন বলেছে শর্তে এখানে তাহলে এর যে ডিস্টেন্স হবে, এর বলেছে এন বিটা আর সমান, এর বলেছে এন প্লাস ওয়ানটা ওই জায়গার মধ্যে মানে ইয়ে ধরে যাবে, ফ্রেঞ্চ গুলো ধরে যাবে আর কি, বা ঝালর গুলো। তাহলে বিটা বি, তাহলে এখান থেকে একটু মাল্টিপ্লাই করো, এন ইন্টু বিটা আর মানে ওইটা ল্যামডা আর ইন্টু ডি বাই ছোট হাতে ডি, বড় মামা বাই ছোট মামা, এইভাবে মনে রাখবে। এন প্লাস ওয়ান ল্যামডা বি মানে ব্লুর যে তরঙ্গ দৈর্ঘ্য ডি বাই ছোট হাতে ডি। তো ডি ডি গুলো কেটে দাও, তাহলে এখান থেকে এন ইন্টু ল্যামডা আর সমান এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বি। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, এনটা লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য কত দিয়েছে, 600 ন্যানোমিটার আর 480 ন্যানোমিটার নীল বলেছে, তাহলে সেটাই বসাও, চেঞ্জ করবে না। এন ইন্টু 600 সমান এন প্লাস ওয়ান ইন্টু 480, ক্যালকুলেট করে 120 দিয়ে কেটে দাও, একদম কেটে দাও, যেন রক্তারক্তি হয়ে যায়, ঠিক আছে, এত জোর কাটবে। এন ইন্টু 600কে 120 দিয়ে কাটলে 5, এটা এন প্লাস ওয়ান ইন্টু 4, তাহলে এখান থেকে 5n সমান 4n প্লাস 4, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এন এর মান হচ্ছে 4, অর্থাৎ 4টে করে ফ্রিঞ্জ একসাথে মিট করবে আর কি, এর 4টে ফ্রিঞ্জ ওর 5টার সাথে মিট করবে। ওকে, আর কিছু দেখার দরকার নেই এটা। হ্যাঁ 4 লাস্টের দিক, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ পেয়ে গেছি। সমবর্তন করুন কাকে বলে, আবারও পিডিএফ ছোট করে দিচ্ছি, যে অ্যাঙ্গেলে আলো পড়লে কোনো বিমের তলে তার যে প্রতিসিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি দুটোই সমাবর্তিত হয়। সাধারণত প্রতিসিত রশ্মিটা আংশিক সমাবর্তিত হয়, প্রতিফলিত রশ্মিটা ফুলি সমাবর্তিত হয়, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ব্রুস্টার অ্যাঙ্গেল বা সমাবর্তন কোণ। এক্ষেত্রে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসিত রশ্মির মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এর আগে বহুবার ছবি এঁকে বোঝাইছি, বা আগের মডেল পেপারগুলো পিডিএফে আরো ভালো করে লেখা আছে, আঁকা আছে। ওকে, এটুকুই ছাড়লাম। নেক্সট কি বলেছে, দেখা হয় যে অসমবর্তিত আলো কোনো প্রতিফলকের সমাবর্তন কোণে আপতিত হলে প্রতিফলিত প্রতিসিত রশ্মি পরস্পর লম্ব হয়। আচ্ছা, এইটা একটু প্রমাণটা করছি। এটা হচ্ছে অসমবর্তিত আলো, ঠিক আছে, তার জন্য ডট দিলাম, অ্যারো ছোট মানে উভয় দিকে এইদিকে ভাইব্রেট আছে আর এই বরাবর ভাইব্রেট আছে। তো এর ক্ষেত্রে একটা রশ্মি এইদিকে আসছে, এটাকে আমি সরি এটাকে আর দিতে হবে, আরই নাম দেবো, যেটা বার করবো সেটাকে থিটা দেবো, ঠিক আছে। এর সাথে যে প্রতিফলিত রশ্মি এটা ধরো এই বরাবর ভাইব্রেট করছে, আর এই বরাবর ধরো ভাইব্রেট করছে, ডট মানে বোর্ডের ভিতরে আর বাইরে, আর এই বরাবর মানে হচ্ছে এই বরাবর, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা আই দেবো, এইটা যদি আইপি হয় তাহলে এটা আই হবে, বা আইপি বলে আমি এখানে সাফিক্সে পি দিচ্ছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই থিটার মানটা কত এটা আমরা বার করব। ওকে, আর অ্যাঙ্গেল, তো সমবর্তন কোণের জন্য আমি আর এত কিছু লিখবো কি, এটা এ, এটা বি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা N1, এটা N2, মানে এক প্রকার মুখস্থ মতো হয়ে গেছে আর কি, লিখতে লিখতে তোমাদেরও হয়ে যাবে, কোনো চিন্তা করো না, বহুবার পড়ানো হচ্ছে। আচ্ছা, সমবর্তন কোণের জন্য, ঠিক আছে, তো দেখো আমরা কি জানি, মিউ সমান ট্যান আইপি, এটা হয়। আবার আইপি থিটা আর অ্যাঙ্গেল N1 Q/N2, এই পুরো অ্যাঙ্গেলটা আমি এখান থেকে ধরে এখান থেকে পুরোটা টানছি, ঠিক আছে। অ্যাঙ্গেল N1 Q/N2 এই মানটা কত হয়, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আইপি প্লাস থিটা প্লাস আর সমান 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এই জায়গাটা থেকে দেখো আইপি প্লাস আর সমান 180 মাইনাস থিটা, ঠিক আছে এটা। আর এই এবি তাহলে স্নেলের সূত্র, যদি আলোটা এইদিকে ফেরে স্নেলের সূত্র থেকে দেখো পাই, স্নেলের সূত্র এবি তলে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি লাইটটা এইদিকে ফেরে তখন হচ্ছে মিউ ইন্টু সাইন আর সমান 1 ইন্টু সাইন আইপি, এটা ধরো বায়ু ধরে নিচ্ছি আমি আর কি। তাহলে এখান থেকে এবি তলে স্নেলের সূত্র থেকে ওইটা একবার লিখে দাও, মিউ ইন্টু সাইন আর সমান সাইন আইপি, ঠিক আছে। তো মিউর জায়গায় ট্যান আইপি বসিয়ে দাও, ট্যান আইপি মানে আবার দেখো সাইন আইপি বাই কস আইপি ইন্টু সাইন আর সমান সাইন আইপি, ঠিক আছে। এটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কস আইপি সমান সাইন আর, কসটাকে চেঞ্জ করে নাও, সাইন অফ 90 মাইনাস আইপি সমান সাইন আর, তাহলে এখান থেকে লিখতে পারি 90
মাইনাস আইপি সমান আর, এখান থেকে কি পাচ্ছি আর প্লাস আইপি সমান 90। তাহলে এটা 2 নম্বর করো আর এটাকে 1 নম্বর করো, 1 আর 2 তুলনা করো, এটাও আইপি প্লাস আর, আইপি প্লাস আর, অতএব 1 আর 2, এই দুটো থেকে কি পাচ্ছি 180 মাইনাস থিটা সমান 90। তাহলে থিটা এদিকে নিয়ে এলে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা দেখাতে বলছে, এই যে থিটা অ্যাঙ্গেলটা এটা দেখা হচ্ছে প্রতিফলিত রশ্মি প্রতিসিত রশ্মি পরস্পর লম্ব। ঠিক আছে, একটু বড় হয়ে গেছিল। ওকে, পরেরটা 12 এ সৌরকোষে আইভি বৈশিষ্ট্য একটি অঙ্কন করো, ব্যাখ্যা করো। তো পিডিএফে ভালো করে লেখা আছে, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। সৌরকোষে যে আইভি গ্রাফ এই জায়গাটা কাজ করে না, কিন্তু এই জায়গাটাতে কাজ করে। ঠিক আছে, এই জায়গাটাতে মানে চতুর্থ পাদ বলা হয়। ফার্স্ট, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা ফোর্থ কোয়াড্রান্টে কাজ করে। আর এইখানটাতে একটা টার্ম আছে দেখবে, এটাকে বলা হয় অন্ধকার প্রবাহ বলা হয়, যে অন্ধকার প্রবাহের যে মানটার জন্য তারপরেও কারেন্ট পায়। জাস্ট এই একটা ভোল্টেজ থেকে অন্ধকার বা ভিউ জিরো বলা হয়। এগুলো একটু লিখবে ভালো করে, হ্যাঁ, পিডিএফে লেখা আছে, আমি ওগুলোতে আসছি না। নেক্সট, ডোপিং বাড়ালে অর্ধপরিবাহী শক্তিপটি ব্যবধান বাড়ে না কমে? কমে। সেই জন্যই মানে সহজে হোল বা ইলেকট্রন তৈরি হয় এবং লাভ দিতে পারে, কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, ফলে সহজে তড়িৎ পরিবহন করে। তাহলে মনে রাখবে কমে। পদার্থ লজিক বর্তনীটি কোন প্রকার লজিক গেটকে নির্দেশ করছে? আচ্ছা, এটা তাহলে একটু এঁকে নাও। 12C, এটা একটা নট গেট দেওয়া আছে, দেখো এই একটা নট গেট। ঠিক আছে, তো এ আর বি যাচ্ছে দিয়ে এটা, তাহলে এটা এ যাচ্ছে, এটা বি যাচ্ছে, মানে এখানে এ বার ঢুকছে, এখানটা বি বার ঢুকছে। এরা আবার একটা অর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে। অরই তো না, নর গেট, আবার নর গেট, ভালো করে দেখবে নর গেট। আচ্ছা, তাহলে এইখানটা আছে আর কি। তাহলে এ বার যখন যাচ্ছে, এখানটা এ বার আসছে, বি বার আসছে, মানে বি বার। অড মানে হচ্ছে এটা অর গেট আগে, তাহলে এটা মানে যোগ হবে, তার আবার নট, তাহলে এটা ইয়ে হয়ে যাবে আর কি, ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস কি দাঁড়াচ্ছে, এ বার প্লাস বি বার তার বার। এটাকে ভেঙে দাও ডি মর্গান সূত্রের সাহায্যে, ডি মর্গানস ল অ্যাপ্লাই করে এই উপরে বারটা ভেঙে যাবে, তাহলে আর মাঝের প্লাসটা চেঞ্জ হয়ে যাবে, ডট। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, এ ডবল বার মানে হচ্ছে এটাই পড়ে থাকবে, এ ইন্টু বি, মানে এটা অ্যান্ড গেটকে নির্দেশ করছে। ওকে, অ্যান্ড গেট নির্দেশ করছে, এটা জানতে চাইছি। নেক্সট, 12 অথবা এলইডি এর কার্যপ্রণালী ব্যবহার লেখো। তো এলইডি সম্মুখ ব্যাসে কাজ করে, বিপরীত ব্যাসে কাজ করে না। সেটা এটা একটু ভালো করে এইভাবে লিখবে যে যখন সম্মুখ ব্যাসে কারেন্ট ফ্লো করে, তখন পি প্রান্ত থেকে হোল আর এন প্রান্ত থেকে ইলেকট্রন পরস্পর এসে একে অপরের সাথে মিশে যায় এবং ধ্বংস হয়, তার বিনিময়ে এনার্জি শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে সেক্ষেত্রে একটা এনার্জি রিলিজ করে। ঠিক আছে, সেটা আমাদের আলোক শক্তি হিসেবে বেরিয়ে আসে এলইডিতে। এগুলো একটু লিখবে, ভালো করে লেখা আছে ওখানে। তারপর কি বলেছে, ভঞ্জন বিভব কাকে বলে? এটা ব্রেকডাউন ভোল্টেজটা জানতে চাই, যে ভোল্টেজ যে উপরে গেলে নেগেটিভ বায়াসে যখন যাচ্ছে, কি গ্রাফটা কয় এখানে, মানে জেনারেল ব্রেকডাউন যেটা, এটা পজিটিভ বায়াসে এইখান থেকে, এটা এইখান থেকে আসার পর বিপরীত বায়াস বাড়তে হুস করে কারেন্টটা বেড়ে যায়, এই যে ভোল্টেজটা ভিজেড, এটাকে ভঞ্জন বিভব বলে বা ব্রেকডাউন ভোল্টেজ। যে বিপরীত বায়াসে কার্যকরী কোনো ডায়োডে বা বিশেষ করে জেনারেল ডায়োডে বিপরীত যে ভোল্টেজের জন্য তার বিপরীত প্রবাহ হঠাৎ করে বহু গুণে বেড়ে যায়, সেটাকে বলে ভঞ্জন বিভব। বুলিয়ান বীজগণিত অনুযায়ী এ প্লাস এ বারের মান কত? 1। ঠিক আছে, এগুলো সব মুখে বলে যাচ্ছি, তোমরা প্রচুর মডেল পেপার প্র্যাকটিস করে ফেলেছো, আরো করবে। তো এগুলো পিডিএফ খুব ভালো করে লিখেছি বলে সব মুখে বলে এলাম। ওকে, বলছি পিডিএফটা ডাউনলোড করবে কি করে? তোমরা ফার্স্ট হচ্ছে তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে, মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে, সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো। এই লিঙ্কটা ক্লিক করে, হ্যাঁ লিঙ্কটা ক্লিক করলে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে। সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা বলে লেখা আছে, ওইটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো, এসপিডি সমাধান 2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণস্বরূপ আমাকে একবার জানালে, আমি তোমাকে অন্য কোনো ভাবে ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না। সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে এসপিডি সমাধান, ঠিক আছে, 2025@gmail.com। ঠিক আছে, gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে। অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো। ঠিক আছে, আচ্ছা এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি, জিমেল আইডি বা ইমেল আইডি একই, ফোন নাম্বার নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে।
নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে, তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে। তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত, চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে। যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা জানো এটা, তোমরা চেষ্টা করবে ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড। এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা, তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না। জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাকে যাবে না, তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে। পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে, দেওয়ার পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফট কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা, যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, ধরো কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে হলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে তখন কিন্তু তোমার সমস্যা। তুমি তখন হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি করে একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে, প্রিন্ট আউট বার করে নিয়ে হাতের গোড়ায় রাখা। যেমন কি তোমরা বই খাতা সব হাতের গোড়ায় রেখে পড়ছো, সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমাদের জন্য আরো বেস্ট। সো আজকের জন্য আমাদের মডেল পেপার 8 কমপ্লিট। তোমরা যদি ভালো লাগে ভিডিও, পিডিএফও যদি ভালো লাগে, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আমাদের পরের ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, ঠিক আছে। আর ভিডিওটিকে তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দাও, প্রচুর প্রচুর শেয়ার করো, যেন আমাদের এই এসপিটি সমাধান চ্যানেল আস্তে আস্তে তোমাদের ভালোবাসাতেই অনেক বড় হতে পারে। ওকে। আর হ্যাঁ, তোমার কমেন্ট, এটা কিন্তু আমাদের কাছে সব থেকে প্রায়োরিটি আগে, ঠিক আছে। তোমার মতামত সবার আগে আমার কাছে মানে প্রায়োরিটি সবার আগে পাবে। আর কয়েকজনকে আমি দেখলাম, 2-3 জনকার সম্ভবত হয়েছিল এরকম, যে তোমরা পিডিএফ মানে বাই করেছো, পিডিএফটা কিনেছো, কিন্তু তোমাদের পেমেন্টের প্রবলেম হয়েছিল। তোমরা অবশ্য আমাকে পেমেন্ট রিসিপ্টটা পাঠিয়েছিলে বলে আমি আবার ওই ডাইরেক্ট মেল থেকে তোমাদেরকে ডাইরেক্ট যে গুগল ফাইলটা অর্থাৎ ড্রাইভ থেকে যে ডাইরেক্ট ফাইলটা তোমাদেরকে লিঙ্ক পাঠাইনি, একবারে ফাইলটাই পাঠিয়ে দিয়েছিলাম। তো আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়েছে। আর যাদের কোনো সমস্যা হবে, ওখানে যে মানে জিমেল আইডিটা দেওয়া আছে এসপিটি সমাধান 2025@gmail.com আর কি, সেটাতে মেল করবে, কোনো অসুবিধা হবে না পিডিএফ নিয়ে, ঠিক আছে। আজকের মতো টাটা, বাই বাই, পরে ভিডিও আবার খুব তাড়াতাড়ি।